আসসালামু আলাইকুম। তো এখন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। তো আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স নিয়ে মোটামুটি ফ্যাসিনেশন আমাদের 90% স্টুডেন্টেরই ক্লাস 9-10 থেকে থাকে। তার কারণ সবাই হচ্ছে ওই থিওরি অফ রিলেটিভিটি এই কথাটা খুব শুনে আসছি ছোটোকালে, বিভিন্ন মুভিতে হোক, বিভিন্ন জার্নালে হোক, যেই জায়গায় আমরা শুনছি সেই জায়গায় খুব ফ্যাসিনেটিং টপিক লাগছে আমাদের কাছে। তো শুরু করতে যাচ্ছি সেই চ্যাপ্টারটাই। তো প্রথমে আমরা একটা গল্প শুনি। সেই গল্পটা হচ্ছে একজোড়া প্রেমিক প্রেমিকার। তো তারা এখানে কথা বলতেছে যে সেখানে ছেলেটা যাবে এখন হচ্ছে মহাবিশ্ব ঘুরতে। তো সে 2 বছর মহাবিশ্বে ঘুরে এসে তার বাড়িতে তার প্রেমিকার কথা জানাবে। আর মেয়েটা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করব তোমার জন্য। তো সে 2 বছর ধরে স্পেসে ট্রাভেল করতেছে, আর বেচারি তো একা ঘরে ওয়েট করতেছে, এরকম একটা অবস্থা। তো 2 বছর পর সে আসার পর দেখলো তার প্রেমিকা, যার তখন বয়স ছিল 20 বছর, তার বয়স হয়ে গেছে এখন 40 বছর, এবং সে এখন একজন বিসিএস ক্যাডারের ঘরের গৃহিণী। আর সে বেচারা এখন 22 বছরে হার্ট ব্রোকেন। তো এখন এই যে কাহিনীটা হইলো, এই কাহিনীটা কেন হইলো, এখানে কার দোষ? এ বেচারির কি আরো একটু ওয়েট করা দরকার ছিল, নাকি এ শালা আর একটু মানে ব্রেনটা বাড়ানো দরকার ছিল? ঝামেলা হচ্ছে এই ছেলেটা হচ্ছে আমাদের এই আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাসটা করে নাই। সে জানে না যে স্পেসে যখন সে আলোর বেগের কাছাকাছি একটা বেগে 2 বছরের জন্য ঘুরবে, তার সাপেক্ষে পৃথিবীতে সময়টা 2 বছর যাবে না। পৃথিবীতে সময়টা তখন 10 বছর, 20 বছর, 30 বছর, তার চেয়েও বেশি যাইতে পারে। সো এই ক্ষেত্রে সে স্পেসে ঘুরছে 2 বছর, কিন্তু পৃথিবীতে 20 বছর সময় চলে গেছে। তার প্রেমিকা ভাবছে সে মরে গেছে এতদিনে। তো তাড়াতাড়ি হচ্ছে বিশেষ ক্যাডার দেখে একটা বিয়েটে করে ফেলছে। আপাতত তার যে বাচ্চা আছে, সেই বাচ্চাকে কয়েকদিন পর হয়তো বিয়ে করতে পারবে, এরকম একটা সিচুয়েশন চলে আসছে। তো এখন হচ্ছে আমরা আমাদের সূত্রগুলা দেখবো এই থিওরি অফ রিলেটিভিটি রিলেটেড। এইখানে 3টা সূত্র আছে জাস্ট, যে 3টা সূত্র দিয়ে আমাদের মোটামুটি অঙ্কগুলো কভার হয়ে যাবে। প্রথম সূত্রটা হচ্ছে লেন্থের। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা হচ্ছে সময়ের, এবং তৃতীয় সূত্রটা হচ্ছে ভরের। তো লেন্থের যে সূত্রটা, সেই সূত্র আমাদেরকে বলে যে আলোর কাছাকাছি বেগে যদি কোনো একটা জিনিস ঘুরে, আলোর কাছাকাছি বেগ বলাটার মেইন রিজনটা হচ্ছে আলোর কাছাকাছি বেগে যখন যায় তখনই হচ্ছে সেই জিনিসটাকে আমরা চোখে ধরতে পারি বা বুঝতে পারি। এই ছাড়া নর্মালিও যদি কোনো একটা জিনিস অনেক গতিতে চলে, অনেক বেগে চলে, তখন সেটার ক্ষেত্রেও এই জিনিসপত্রগুলো হয়। তো কাল দীর্ঘায়ন হয়, তারপর হচ্ছে এই যে দৈর্ঘ্য সংকোচন হয়। সো দৈর্ঘ্য সংকোচনের ব্যাপারটা হচ্ছে যদি আলোর কাছাকাছি বেগে চলন্ত কোনো একটা বস্তুর দৈর্ঘ্য হয় 1 মিটার, আমি পৃথিবীতে থাকা অবস্থায় সেই জিনিসটার দৈর্ঘ্য 1 থেকে কম দেখব। সিমিলারলি, আচ্ছা এইটাই একমাত্র সংকোচন, বাকি দুইটাই কিন্তু দীর্ঘায়ন হয়। কাল দীর্ঘায়নের ক্ষেত্রে যদি যাই, পৃথিবী সাপেক্ষে আমি যখন বসে আছি দেখতেছি আমার এইখানে সময় যাচ্ছেই না যাচ্ছেই না। আর অন্যদিকে যখন হচ্ছে একজন কেউ আছে স্পেসে, সে হচ্ছে 2 বছর কাটায় ফেললো, সো সেই জায়গায় আমার সেই 2 বছর 20 বছরের সময় মনে হবে। অন্যদিকে মাস বা ভর যে ডাইলেশনটা আছে, ভরের যে বৃদ্ধিটা আছে, সেই ভরের বৃদ্ধিটা সিমিলার ওয়েতে হয়। যে স্পেসে থাকা কোনো একটা ব্যক্তির যদি নিজের ওজন 40 কেজি মনে হয়, পৃথিবী থেকে তার ওজনকে, মানে তার ওজন বলতে এখানে ভর বোঝানো হচ্ছে, তো তার ভরকে পৃথিবী থেকে মনে হবে হয়তো 80, হয়তো 100, হয়তো 1 টনও লাগতে পারে। তো এই জিনিসপত্রগুলো কিভাবে হয়, সূত্রের কোন প্যারামিটারকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই সবগুলো এখন আমরা একটু দেখব। আমরা সবাই সিকে চিনি। এই সি হচ্ছে আমাদের আলোর বেগ, যা সাংখ্যিক মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইখানে ভি হচ্ছে আমার মহাকাশযান যে বেগে চলে। সো ভি হচ্ছে মহাকাশযানের বেগ। এখন সবচেয়ে বেশি কনফিউশন আমাদের যেই জিনিসগুলো নিয়ে লাগে সেগুলো হচ্ছে এল কি, এল নট কি, টি কি, টি নট কি, এবং এম কি, এম নট কি। সো এইখানে যে গল্পটা বলছিলাম, সেই গল্পের সাপেক্ষে আমি হচ্ছে টি নট এবং টি এর পরিচয়টা দিয়ে দিব, এবং যতবারই আমাদের প্রশ্নে আসবে যে টি কি এবং টি নট কি, আমরা হচ্ছে এই গল্পের সাপেক্ষে চিন্তা করে টি এবং টি নটকে কল্পনা করে নেব। সো এইখানে টি নট হচ্ছে 2 বছর। এই 2 বছর কে ভাবছে যে সে 2 বছর ঘুরছে? সেটা হচ্ছে যে ছেলেটা আসলে অ্যাস্ট্রোনট হিসাবে মহাকাশযানে ঘুরতে গেছে, সে ভাবছে যে সে আসলে 2 বছর ঘুরছে। তাহলে কোনো একটা মানুষ যে হচ্ছে স্পেস শাটলে আছে, যে হচ্ছে আলোর কাছাকাছি বেগে যাইতেছে, তার কাছে সময় যতটা মনে হবে সেই জিনিসটা হচ্ছে টি নট।
তাহলে তার কাছে দৈর্ঘ্য যতটা মনে হবে সেটা হচ্ছে এল নট, তার কাছে ভর যতটা মনে হবে সেটা হচ্ছে এম নট। আচ্ছা, তো তার কাছে দৈর্ঘ্য, সময় এবং কি বলে ভর যেটা মনে হচ্ছে সেটা কিন্তু অরিজিনাল, তার সাপেক্ষে অরিজিনাল। যেমন আমি যদি বলি সে নিজের বেগকে মনে করে 40 কেজি, আসলেই কিন্তু তার বেগ হয়তো, তার ভর হয়তো 40 কেজি, আসলেই তার ভর হয়তো 60 কেজি। এরকম একটা ভর সে নিজেরটা যতটা সেইটাই স্পেস শাটেলে বসে সে মাপতে পারবে, বাট পৃথিবী থেকে দেখলে সেটা হয়তো আমাদের কাছে বেশি মনে হবে। সো আমাদের প্রশ্নে যদি বলা হয় একজন 40 কেজি ভরের লোক হচ্ছে কি 0.9 বেগে যাত্রা করতেছে, তখন সেই ক্ষেত্রে 40 কেজি হবে আমাদের এম নট। ওকে, আর তাহলে এম কি? এম হচ্ছে পৃথিবীতে বসে আমি আসলে তারটা যেটা ধারণা করতেছি বা দেখতেছি সেটা হচ্ছে পৃথিবীতে বসে দেখার জিনিসটা। অন্যদিকে এলও হচ্ছে পৃথিবীতে বসে দেখার জিনিসটা, এবং টিও হচ্ছে পৃথিবীতে বসে আমি তাকে যেই সময় ধরে খুঁজতেছি সেই সময়টা। সো এই থিওরিগুলো ইউজ করে, এই গল্পটা মাথায় রেখে এবং এই সূত্রগুলো ইউজ করে আমরা হচ্ছে এখন কিছু ম্যাথ করব। ওকে, তো এখন হচ্ছে আমরা এই অধ্যায়ের প্রথম অঙ্কটা করব। এই অঙ্কটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022-এর একটা অঙ্ক। এই অঙ্কে বলা হয়েছে যে একজন ব্যক্তি যার বয়স হচ্ছে 25 বছর, সে হচ্ছে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে পৃথিবীর হিসাবে 30 বছর ধরে সে হচ্ছে মহাকাশে ছিল। সে যখন মহাকাশে যায় তখন কিন্তু তার বয়স 25 বছর, আর সে যে যানের মাধ্যমে যায় সেটা হচ্ছে 80 মিটার। সো গ নাম্বারে আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে যে পৃথিবী থেকে গতিশীল মহাশূন্য যানটির দৈর্ঘ্য কত হবে। তো দৈর্ঘ্য বের করার জন্য আমাদের একটাই সূত্র, সেই সূত্রটা হচ্ছে L ইজ ইকুয়ালস টু L নট √1 - v²/c²। সো এইখানে দেখতে পাচ্ছি আমরা এল নটের মান কত। এল নটের মান হচ্ছে ভাইয়া 80 মিটার। এখন এল নটের মান 80 মিটার, এইটা আমি কিভাবে পাইলাম, কিভাবে বুঝবো? ওই যে বলা হয়েছে যে পৃথিবীতে থাকাকালীন সে হচ্ছে এই যানবাহনটাকে মাপছে, এই মহাকাশযানটাকে পৃথিবীতে থাকাকালীন মাপছে। এখন সে যখন এই যানবাহন করে পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বেগে চলতে থাকবে, তার কাছে কি তার যানবাহন ছোট মনে হবে? অ্যান্সার হচ্ছে ভাই না, তার কাছে তার যানবাহন ছোট মনে হবে না। তার কাছে তার যানবাহনের সাইজ বা মহাকাশযানের সাইজ সেমই থাকবে। তার মানে হচ্ছে তার সাপেক্ষে, অর্থাৎ এল নট তো তার সাপেক্ষে, মহাকাশযান যে চালাচ্ছে তার সাপেক্ষে হচ্ছে এল নট। তার মানে তার সাপেক্ষে তার যানবাহনের সাইজ বা তার মহাকাশযানের সাইজ কিন্তু আসলে 80 মিটারই থাকবে। বাট পৃথিবী থেকে যখন আমি তাকাবো তখন সেটাকে ছোট দেখতে পাবো। তো তাই হচ্ছে এল নটের মান হচ্ছে আমাদের 80 মিটার। আমি এল নটের মান 80 মিটার বসাবো, ইন্টু √1 - 1.8 × 10⁸ ডিভাইডেড বাই 3 × 10⁸ হোল স্কোয়ার। এখন এই জিনিসটা বোঝার জন্য যে জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে দৈর্ঘ্য হয় সংকোচন। দৈর্ঘ্যের কি হয় ভাই? দৈর্ঘ্যের হয় সংকোচন। তো এখন এই পুরাটা জিনিস করার পর আমার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হতে পারে 3/4, হতে পারে 4/5, যে কোনো একটা ভ্যালু হইতে পারে। তো যেই ভ্যালুই হোক, যেই ভ্যালুই হোক, সেই ভ্যালুর জন্য আমার যে অ্যান্সারটা আসবে সেটা অবশ্যই 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 আগের দৈর্ঘ্যের থেকে ছোট হইতে হবে। যদি আগের দৈর্ঘ্যের চেয়ে ছোট না হয় তাহলে বুঝতে হবে আমি এল এবং এল নট উল্টা ধরে ফেলছি। আবারও বলি, যখনই আমি এই অঙ্কটা করব এবং পৃথিবীর সাপেক্ষে, পৃথিবী থেকে দেখতে আমার কাছে দেখা যাবে যে আমার যানবাহনের দৈর্ঘ্য বড় হয়ে গেছে, তখনই বুঝতে হবে আমার অঙ্কে ভুল হয়েছে। তার কারণ হচ্ছে ওই যে গল্পের মতো, ওই লেম যে গল্প একটা আমি বললাম, সেই লেম গল্পের মতোই দেখা যাচ্ছে কি ওই গল্পের যেই কাহিনীটা ছিল, পৃথিবীতে থাকাকালীন মানুষের জন্য সময়টা খুব বেশি চলে যাচ্ছিল এবং মহাকাশযানে থাকাকালীন মানুষের জন্য সময়টা খুব কম যাচ্ছিল। সিমিলারলি এইখানেও কাহিনীটা একই রকম অ্যাপ্লাইড হবে পৃথিবী। তবে মনে রাখতে হবে ওই ক্ষেত্রে যা হয়েছে সেটা হচ্ছিল সময় দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন, আর এইখানে হবে দৈর্ঘ্য সংকোচন। তো একই রকম সিনারিওতে জিনিসটা একটু উল্টা হবে এইখানে। তো এখন যখন আমি এল এর মানটা বের করব পৃথিবীর সাপেক্ষে বা পৃথিবী থেকে দেখার সাপেক্ষে, অবশ্যই 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 এই এলটা এল নট থেকে ছোট হতে হবে। তো এল নটের মানটা আমাদের এখানে আসে 64 মিটার। যদি এখানে 64 মিটার না এসে 85, 90 বা 120 এই টাইপের কোনো একটা ভ্যালু আসতো যেটা 80 থেকে বেশি, তখন বুঝতাম যে আমরা এল এবং এল নট উল্টো করে ধরে ফেলছি। এখন আমরা ঘ নাম্বার অঙ্কটা করব।
তো ঘ নাম্বার অঙ্কে বলা হয়েছে মহাশূন্যচারী ভূপৃষ্ঠে ফিরে এসে 45তম জন্মদিন পালন করতে পারবে কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদেরকে ইনফরমেশন দেওয়া আছে যে মহাকাশচারী যে মানুষটা আছে সে মানুষটা হচ্ছে পৃথিবীর হিসাবে 30 বছর ধরে আকাশে ছিল। তো পৃথিবীর হিসাবে 30 বছর ধরে আকাশে থাকলে একটু চিন্তা করি ভাই, ওইখানের যে কাহিনী ছিল সেই কাহিনী অনুযায়ী যে এইখানে 40 বছর যে এখানে 20 বছর ধরে অপেক্ষা করতেছিল মহাকাশে, সেই মানুষটার জন্য যার জন্য হচ্ছে 20 বছর ধরে অপেক্ষা করতেছিল মহাকাশে, সেই মানুষটার মাত্র 2 বছর সময় চলে গেছিল। তার মানে মহাকাশে যখন আমি থাকব তখন আমার সময় খুব কম যাবে, বাট পৃথিবীতে সময়টা যাবে তুলনামূলক বেশি। তার মানে এইখানে পৃথিবীতে যখন বলা হয়েছে 30 বছর, মহাকাশে অবশ্যই 30 বছরের চেয়ে কম সময় অতিবাহিত হয়েছে। তো সেই জিনিসটা, সেই কনসেপ্টটা ইউজ করে আমরা বলতে পারতেছি যে টি হচ্ছে আসলে 30 বছর। তো টি যদি 30 বছর হয়, টি নট কত হবে আমার সেটা বের করতে হবে। এবং টি নট হচ্ছে মহাকাশযান এর মধ্যে যে ছিল সে যতটা টাইম অতিবাহিত হয়েছে সেটা অনুভব করছে তার হিসাবে। তো এখন আমরা যেহেতু অলরেডি জানি টি সমান হচ্ছে 30 ইয়ার, তো আমরা জানি টি ইজ ইকুয়ালস টু হচ্ছে টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অতএব টি নট ইজ ইকুয়ালস টু হচ্ছে টি ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে সেটা হচ্ছে 30 ইন্টু √1 মাইনাস 1.8 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। এখন এই ক্যালকুলেশনটা করার পর আমি যেইটা পাবো সেটা হচ্ছে 24 বছর। মানে পৃথিবীতে যখন 30 বছর সময় চলে গেছে, মহাকাশের সেই স্পেস ক্রাফটে যে ছিল তার সময় চলে গেছিল 24 বছর। কিন্তু 24 বছর যাওয়ার পর তার আসলে পৃথিবীতে আসার পর সে কততম বার্থডে পাইছে? তো 24 বছর প্লাস তার অলরেডি বয়স ছিল হচ্ছে কত, 25 বছর। তাহলে জন্মদিন যেটা পাইলো, সে জন্মদিন 24 যোগ 25, তার মানে সে 49তম জন্মদিন সে পৃথিবীতে আসার পর পাইছে। আর আমার এখানে বলা হয়েছিল 45তম জন্মদিন সে পাবে কিনা। সো 45তম জন্মদিন সে আসলে পাচ্ছে না। আচ্ছা, তো আমরা আরো একটা অঙ্ক করবো। এটা হচ্ছে দিনাজপুর 2021 বোর্ডের। তো এইখানে গ নাম্বারে বলছে নবযানটির আপাত ভর কত। তো তার আগে আমরা একটু কোয়েশ্চেনের দিকে তাকে আসি। কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটা নবযান ছিল যেটা হচ্ছে ভি 0.86 বেগে, 0.86 সি বেগে। আচ্ছা, সি দিয়ে বুঝাইছে যে আলোর বেগ এর। সো এই নবযানটি আলোর বেগের 0.86 গুণ বেগে যাচ্ছিল। তো যে জিনিসটার উপর দিয়ে তারা গেছে সেটা হচ্ছে একটা মাঠ, যে মাঠের দৈর্ঘ্য ছিল হচ্ছে 400 মিটার এবং প্রস্থ ছিল 200 মিটার। বলা হয়েছে এটা এই মাঠের দৈর্ঘ্য বরাবর গেছে। আর এই যে নবযান সেটার ওজন ছিল, সেটার ভর ছিল 1000 কেজি। তা আমাদেরকে বলছে নবযানটির আপাত ভর নির্ণয় করতে। তো নবযানের আপাত ভর মানে হচ্ছে বৃদ্ধি হওয়া ভরটা, মানে ভর বৃদ্ধি পাওয়ার পর যে ভরটা হয়েছে সেটাই হচ্ছে আমাদের আপাত ভর। তো আপাত ভরের সূত্র m ইজ ইকুয়ালস টু হচ্ছে m নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো আমি হচ্ছে এখানে ভর বসে 1000 কেজি, √1 মাইনাস ভি এর মান হচ্ছে 0.86 সি, নিচে হচ্ছে সি হোল স্কোয়ার। আর ক্যালকুলেশন করার পর এটার অ্যান্সার আসে 1959.6 কেজি। সো এইখানে আমি একটা জিনিস বলে দিই, আপাত ভর মানে হচ্ছে পৃথিবী থেকে কেউ যখন তাকে ভরটা ভাববে বা ভরটা মাপার চেষ্টা করবে, তখন যদি ভর 1000-এর চেয়ে কম আসে, মানে এইখানে যে 1000 কেজি বলা আছে সে 1000-এর চেয়ে কম আসে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা হচ্ছে এম এবং এম নট উল্টা ধরছি। তার কারণ আপাত ভর যেটা আছে বা পৃথিবীর থেকে তাকিয়ে যে ভরটা আমরা নির্ণয় করবো, সেই ভর যেটা আসবে সেই ভরটা অবশ্যই অরিজিনাল যে ভরটা আছে সেই ভরের চেয়ে বেশি হবে। তার কারণ এই সূত্রটা এরকম যে দৈর্ঘ্য খালি সংকুচিত হয় এবং সময় এবং ভর এই দুটোই বৃদ্ধি পায়। তো আমরা এখন এই দিনাজপুর বোর্ড 21-এরই ঘ নাম্বার অঙ্কটা করব, যেখানে বলা হয়েছে নভোযানচারী কর্তৃক নির্ণয়কৃত মাঠের ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান হবে কি হবে না, বা সমান নয় এটা দেখাইতে হবে। তো সহজ কথায় বলতে গেলে এটা কখনোই সমান হবে না,
তার কারণ হচ্ছে মহাকাশযান যখন চলবে বা নভোচারী যখন যাবে তখন সে অনেক স্পিডে যাবে, তো তার সাপেক্ষে পৃথিবীও কিন্তু বিপরীত দিকে সে একই স্পিডে যাবে। আমরা আপেক্ষিক বেগ পড়ছি, তো আপেক্ষিক বেগের মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আমি যদি মাঠের পাশে দাঁড়ায় থাকি তাহলে আমার সাপেক্ষে মাঠকে সম্পূর্ণরূপে স্থির মনে হবে, কিন্তু আমি যদি থাকি হচ্ছে এই মহাকাশযানের মধ্যে, আমি যদি থাকি নভোযানটার উপরে, তাহলে আমার কাছে মনে হবে যে এই মাঠটা খুব স্পিডে যাচ্ছে। তো আমি যখন দেখবো মাঠটা খুব স্পিডে যাচ্ছে তখন হবে কি, তখন হবে মাঠের যে দৈর্ঘ্য সেটা আমার কাছে কমে যাবে। কাহিনীটা হচ্ছে ভাই এখানে বলা হচ্ছে দৈর্ঘ্য বরাবর যাই, আমরা কোন বরাবর যাই, আমরা যাই হচ্ছে দৈর্ঘ্য বরাবর। তো দৈর্ঘ্য বরাবর যেহেতু যাই তাহলে দৈর্ঘ্যটা সংকুচিত হবে, প্রস্থের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে যদি বলা হয়তো প্রস্থ বরাবর যাচ্ছে তাহলে কিন্তু প্রস্থের পরিবর্তন হইতো, দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হইতো না। তো এখন আমরা যে কাহিনীটা করব সেই কাহিনীটা হচ্ছে খুব সহজে আমরা হচ্ছে এল এর মানটা বের করব। এল এর মানটা কি হবে তাহলে, এল এর মান হচ্ছে আমাদের এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 - v² / c²। তো আমি এখানে মানগুলা বসাই দেবো। এল নটের মান 400 রুট ওভার 1 - 0.86c / c হোল স্কোয়ার। অ্যান্সার আসবে আমার এখানে 204 মিটার। তো এখন আমরা পেয়ে গেলাম যে মাঠের যে দৈর্ঘ্যটা মহাকাশচারী দেখবে বা নভোচারী দেখবে সেই দৈর্ঘ্যটা হচ্ছে 204 মিটার, কিন্তু মাঠের অরিজিনাল দৈর্ঘ্য ছিল এল নট ইজ ইকুয়ালস টু 400 মিটার। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এল দিয়ে আমি একবার ক্ষেত্রফল বের করব, এল নট দিয়ে আমি একবার ক্ষেত্রফল বের করব। তো প্রথমে যেটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থার ক্ষেত্রফল, এই যে 400 মিটারের জন্য ক্ষেত্রফল, সেটা হচ্ছে এল নট বি, আর এল নটের মান 400, বি এর মান 200, আমার অ্যান্সার আসবে 80,000 মিটার স্কোয়ার। সিমিলারলি আমি করব কি, এ বের করব, যেটা হচ্ছে খালি এল এবং বি এর গুণফল। এল এর মান আমি পাচ্ছি হচ্ছে 204 মিটার, সো 204 গুণ বি এর মান হচ্ছে 200, যাদেরকে আমি গুণ করলে পাচ্ছি 40,800 মিটার স্কোয়ার। তার মানে এ নট ইজ নট ইকুয়ালস টু এ, তাই ক্ষেত্রফল দুই ক্ষেত্রে সমান হবে না। কুমিল্লা বোর্ড 2021-এর এই অঙ্কটায় বেলি এবং শেলি দুইজন আছে, যেখানে বেলি হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তুকে মাপলো। তো মাপার পর সে দেখলো এইখানে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে আরও 25 সেন্টিমিটার। অন্যদিকে শেলি হচ্ছে একটি গতিশীল কাঠামো থেকে এই বস্তুটার দিকে তাকাইলো, যে গতিশীল কাঠামোটা আসলে এই বস্তুটার দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল। হ্যাঁ, তো দৈর্ঘ্য বরাবর গতিশীল একটা গতিশীল কাঠামো থেকে যখন সে তাকাইলো, তাকায় দেখলো এই আয়তাকার বস্তুটা তার কাছে ঘনকাকার বস্তু মনে হচ্ছে। তো আয়তাকার বস্তু ঘনকাকার বস্তু মনে হওয়ার তার প্রথম কারণে হচ্ছে আপেক্ষিকতা। এই আপেক্ষিকতায় দৈর্ঘ্য সংকোচন ঘটে, আমরা সেই জিনিসটা জানি। সো দৈর্ঘ্যের যখন সংকোচন ঘটলো তখন এই 50 সেন্টিমিটারটা আসলে 25 সেন্টিমিটার হয়ে গেল, এবং এল বি এইচ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই 25 সেন্টিমিটার তার কাছে মনে হইলো, তাই তার কাছে এই জিনিসটা একটা ঘনকাকৃতির বস্তু মনে হইলো। এবং বস্তুর ওজন বা ভর এখানে হচ্ছে 100 গ্রাম বা 0.1 কেজি। তো গ নম্বরে প্রশ্ন করা হয়েছে গতিশীল কাঠামোর দ্রুতি নির্ণয় করো। গতিশীল কাঠামোর দ্রুতি হচ্ছে ভি, গতিশীল কাঠামোর দ্রুতি হচ্ছে ভি। তো ভি যদি হয় গতি, তাহলে আমরা দেখি এইখানে আমরা কি আসলে করতে পারি। সো আমার ইনিশিয়ালি যে জিনিসটা আমরা মেপে নিছিলাম, সেই মেপে নেওয়া এল হচ্ছে আমাদের 50, তাই না? সো আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে এল ইজ ইকুয়ালস টু এল নট ইন্টু রুট ওভার 1 - v²/c²। যেহেতু ভি হচ্ছে আমরা বের করব, ভি কত সেটা আমরা বের করব। আমরা দেখি এল এবং এল নটের মান বসাই। এল নট কোনটা ছিল? এল নট ছিল হচ্ছে আমার 50 সেন্টিমিটার। তো 50 সেন্টিমিটারটাকে আমরা লিখবো 0.5 মিটার। আর এল কত? এল হচ্ছে ভাইয়া আমাদের 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার বা 25কে কি লেখা যায়? 0.25 মিটার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন এখানে আমরা এলকে 0.25 ধরলাম এবং এল নটকে 0.5 ধরলাম? এল নট বলতে কি বোঝানো হয় আমরা একটু মনে করে দেখি। এল নট হচ্ছে বস্তুটার অরিজিনাল যে দৈর্ঘ্যটা আছে সেইটা, গতিশীল অবস্থা ছাড়াই যে জিনিসটা আমরা হচ্ছে পরিমাপ করব বা গতিশীল অবস্থা তো
আমি যখন জিনিসটার মধ্যে আসি বা আমি যখন গতিশীল একটা কাঠামোর ভিতরে আসি, তখন কাঠামো থেকে কাঠামোর ভিতরে আমি সেই জিনিসটাকে যেটুকু মনে করবো, অর্থাৎ স্থির অবস্থার যে দৈর্ঘ্যটা, সেটি হচ্ছে এল নট। অপরদিকে এল হচ্ছে গতিশীল অবস্থায় থাকাকালীন আমি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যা দেখতে পাবো। এখন আমরা যখনই এই জিনিসটা নিয়ে আলোচনা করি, অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে মহাকাশেরটা হয়তো হচ্ছে এল নট আর আর পৃথিবীরটা হয়তো হচ্ছে এল, বা ভাইস ভার্সা। আমরা অনেক সময় এরকম মনে করি, বাট জিনিসটা হচ্ছে যখন গতিশীল কাঠামোটা এখান দিয়ে যাচ্ছে, তার বিপরীত দিকে কিন্তু আপেক্ষিক গতিতে মনে হচ্ছে এই যে দৈর্ঘ্য মানে এই বস্তুটাও বিপরীত দিকে যাচ্ছে। তো কাঠামোর ভিতর থেকে তাকাইলে আসলে এই বস্তুটাকে গতিশীল মনে হবে, এবং সেইটার গতি আসলে কাঠামোর যে গতি সেরকমই থাকবে। সো সেই কারণে এইখানে এল এবং এল নটের মানটা এইরূপভাবে ধরা হয়েছে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ভি এর মান নির্ণয় করা। তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এইখান থেকে আমি যখন ক্যালকুলেট করলে এখানে 0.5 এখানে চলে আসবে। তো 0.5 মানে হচ্ছে হাফের 2 যদি এখানে উঠে আসে, তো তার মানে হয়ে যাবে এটা হচ্ছে 0.5কে আমি স্কোয়ার করলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকবে। এরপর যদি সাইড চেঞ্জ করি, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু থাকবে 1 মাইনাস 0.5 হোল স্কোয়ার। এখন এইখান থেকে আমি যদি ভি এর মান নির্ণয় করি, ভি এর মান আসবে 2.6 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে কাঠামোটির বেগ হচ্ছে 2.6 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তো এখন এই অঙ্কটার ঘ নাম্বার অঙ্কটা আমরা করব। এইখানে আমরা আগে থেকে একটু বলে রাখি, বেলি হচ্ছে স্থির অবস্থায় আছে এবং শেলি হচ্ছে গতিশীল অবস্থায় আছে। সো বেলির কাছে কোনটা কীরকম হবে, শেলির কাছে কোনটা কীরকম হবে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আসো, তো ঘ নাম্বারে বলা হয়েছে দুজনের কাছে বস্তুটার ঘনত্ব কি একই মনে হবে কি না। সো একটা বস্তুর ঘনত্ব কিসের উপরে নির্ভর করে তার ভরের উপর এবং তার আয়তনের উপর। তো আমাদের কাজ হবে এইখানের ভর এবং আয়তন দুই ক্ষেত্রেই বের করা। তো প্রথমে আমরা বেলির জন্য বের করব। বেলি হচ্ছে বেলির জন্য ভর। আচ্ছা, তো বেলি যেহেতু স্থির অবস্থায় ছিল, তার জন্য ভর ছিল হচ্ছে এম 100 গ্রাম বা 0.1 কেজি। আমরা সব কেজিতেই নিয়ে হিসাব করব। এবং আয়তন কি ছিল, আয়তন ছিল হচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ, মানে 0.5 ইন্টু 0.25 ইন্টু 0.25। সো আমি যদি এটার ক্যালকুলেশন করি, এল ইন্টু বি ইন্টু এইচ 0.5 ইন্টু 0.25 ইন্টু 0.25 ইজ ইকুয়ালস টু হচ্ছে কত, 0.03125 মিটার কিউব। আচ্ছা, এইটা হচ্ছে আমার বেলির জন্য এম এবং ভি এর মান। তাহলে বেলির জন্য রো এর মান কত হবে, রো বি ইজ ইকুয়ালস টু হচ্ছে এম ডিভাইডেড বাই ভি সমান সমান 3.2 কেজি পার মিটার কিউব। তোমরা হচ্ছে এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে উঠায় আরেকবার চেক করবা যে ঠিক আছে কিনা। তো এরপর আসি আমরা শেলির ক্ষেত্রে। এখন শেলির ক্ষেত্রে একটা কাহিনী হয়েছে। শেলির ক্ষেত্রে কি কাহিনী হয়েছে, শেলি তো গতিশীল অবস্থায় যাচ্ছে, তো তার জন্য ভরও পরিবর্তিত হয়েছে, দৈর্ঘ্য পরিবর্তিত হয়েছে। তো পরিবর্তিত দৈর্ঘ্যটা আমাদেরকে অলরেডি দিয়ে দিছে। তো পরিবর্তিত দৈর্ঘ্যের হিসাবে আমরা হচ্ছে ভি প্রাইমটা বের করিনি। হ্যাঁ, পরিবর্তিত দৈর্ঘ্যটা হচ্ছিল 25। তো সেই হিসাবে 0.25 গুণ 0.25 গুণ 0.25 হচ্ছে আমাদের পরিবর্তিত যে আয়তনটা আছে, সেই আয়তনটা। সো আয়তনটা যদি আমরা হিসাব করে ফেলি, আয়তনের ভ্যালুটা হচ্ছে 0.015625 মিটার কিউব। আচ্ছা, এইটা হচ্ছে আমার শেলির জন্য আয়তন। এবার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শেলির জন্য ভর। এখন ভর যদি আমি বের করতে যাই, ভর ইজ ইকুয়ালস টু হচ্ছে এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, সো এই জিনিসটাকে আমি উপরে শিফট করি, আর একটু নিচে গেলে তো দেখা যাবে না। তো এইখানে আমি সবগুলা ভ্যালু হচ্ছে এখন বসাবো। ভ্যালুগুলা বসাইলে আমার এম নটের মানটা আসবে এরকম, এম প্রাইমের মানটা আসবে 0.1 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং এটার ভ্যালুটা আসতেছে 0.2004 কেজি। আচ্ছা, সো এম প্রাইমের মানটাও আমি পেয়ে গেছি, ভি প্রাইমের মানটাও আমি পেয়ে গেছি। তাহলে ঘনত্বটাও কিন্তু আমি বের করে ফেলতে পারবো। ঘনত্ব রো এস, মানে শেলির জন্য যে ঘনত্বটা পাচ্ছি সেটা হচ্ছে এম প্রাইম বাই ভি প্রাইম, যার ভ্যালুটা হচ্ছে
আমার 0.2004 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 0.015625 ইজ ইকুয়ালস টু 12.83 কেজি পার মিটার কিউব। আচ্ছা, সো এইখানের কাহিনীটা কি হলো তাহলে? কাহিনীটা হলো ভাইয়া, বেলি যে ঘনত্ব পায় সেটা হচ্ছে 3.2 কেজি পার মিটার কিউব, অন্যদিকে শেলি যে ঘনত্ব পায় সেটা হচ্ছে 12.83 কেজি পার মিটার কিউব। লেন্থ তো বাড়ছে, লেন্থ যদিও কমছে, শেলির ক্ষেত্রে লেন্থ যদিও কমছে, বাট ভর বাড়ার কারণে এখানের ঘনত্বটা পরিবর্তিত হয়েছে এবং ঘনত্বটা পরিবর্তিত হয়ে বেড়ে গেছে। তো এইখানে দুজনের ঘনত্বের পরিবর্তন লক্ষ্য করা যাবে। চলো এখন আমরা আরো একটা অঙ্ক করি। এই অঙ্কটা হচ্ছে বরিশাল বোর্ড 2022-এর এবং এই অঙ্কটা শুধু আপেক্ষিকতা রিলেটেড না, এই অঙ্কটায় আপেক্ষিকতার সাথেও আইনস্টাইনের বিখ্যাত সূত্র ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার আছে। আচ্ছা, সো এই টাইপটা আমাদের যখন আমরা থিওরি দেখছি সেখানে দেখি নাই, তার কারণ আমি জানতাম এইখানে আসবো এবং এখানে এসে অঙ্কটা আমাদের দেখাইতে হবে। তো এইখানে আমরা এই জিনিসটা সম্পর্কে একটু জানবো। ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এটা হচ্ছে মানে মোটামুটি একটা ওয়েল নোন, ওয়েল ডিফাইন্ড সূত্র। সো এইখানে এম কি? এম হচ্ছে গতিশীল বস্তুর ভর, সি কি? সি হচ্ছে আলোর বেগ। তো কোনো একটা বস্তু যদি আলোর কাছাকাছি বেগে যদি যায় এবং সেইটার যদি আমি সেইটাকে যদি আমি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করতে চাই, তাহলে সেখান থেকে কি পরিমাণ শক্তি পাবো সেটা আমরা পাই এখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে, বস্তুটা কি আলোর কাছাকাছি বেগেই যাইতে হবে? উত্তর হচ্ছে না। শক্তি যদি পাইতে চাই আলোর কাছাকাছি বেগেই যে যাওয়া লাগবে এরকম না, বাট যখন আলোর কাছাকাছি বেগে চলে যাবে তখন সেটার স্থির ভরের সাথে গতিশীল ভরের কিন্তু একটা সিগনিফিক্যান্ট পার্থক্য থাকবে। তো এই যে ভরটা দেখতেছি, এই ভরটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আসলে গতিশীল অবস্থার ভর। তাহলে যতবারই আমি বের করব গতিশীল অবস্থায়, বস্তুর কাছে তো মনে হবে সে যদি 1 কেজির থেকে থাকে 1 কেজি আছে, আধা কেজির থেকে থাকে আধা কেজি আছে, বাট বাইরে থেকে আমরা যখন পর্যবেক্ষণ করব আমাদের কাছে তাকে কত ভরের মনে হবে সেই জিনিসটা বের করতে হবে। এবং যেটাকে আমরা ডিফাইন করি হচ্ছে এম দ্বারা, যেখানে এম নট হচ্ছে বস্তুর কাছে নিজেকে নিজের কত ভর মনে হচ্ছে, অথবা বস্তুর অরিজিনাল ভরটা কত সেটা হচ্ছে আমার এম নট, আর এম হচ্ছে আমার গতিশীল অবস্থায় আমরা দেখতেছি কতটা ভর সেটা। এই ছাড়াও ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ারের আরও একটা পার্ট আছে, যে পার্টটা আপাতত আমাদের দরকার পড়তেছে না বিধায় আমরা হচ্ছে সেই পার্ট নিয়ে আপাতত জানবো না। তো এখন এই অঙ্কটা আমরা করি। তো এই অঙ্কটা করতে গেলে যা সহজ হিসাবে আমাদের হচ্ছে এম এর মানটা আগে বের করতে হবে, যেহেতু সি এর মানটা অলরেডি কনস্ট্যান্ট। সি এর মান কত? সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আলোর বেগ। সো এইটা অলওয়েজ ফিক্সড। তাহলে আমার লাগে জাস্ট এম এর মান। আর এইখানে যে এম নোটটা দেওয়া আছে এই অঙ্কে, ঠিক আছে, এখানে বলা আছে যে বস্তুর ভর হচ্ছে আধা কেজি। হ্যাঁ, সো বস্তুর ভর যদি তামার একটা বস্তু আছে আর কি, তামার দণ্ড, সেই তামার দণ্ডের ভর হচ্ছে আধা কেজি বা 0.5 কেজি। তো এই আধা কেজি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এম নট। তা আমরা হচ্ছে এম বের করবো। এম ইজ ইকুয়ালস টু হচ্ছে এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি ভ্যালুগুলো যদি বসাই তাহলে সেটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই √1 মাইনাস 0.6 বাই 1 স্কোয়ার। সিসি কাটা চলে গেছে এখানে। হ্যাঁ, 0.6 সি ছিল, সিসি কাটা চলে গেছে। সো এটা মোরওভার আমি যদি ক্যালকুলেট করি এটার ভ্যালু আসে 0.625 কেজি। আচ্ছা, তো 0.625 কেজি আসছে। এখন আমি জাস্ট করবো কি, এনার্জি ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এম এর মান হচ্ছে 0.625 ইন্টু সি এর মান হচ্ছে 3 × 10⁸ হোল স্কোয়ার জুল। এটাকে যদি আমি ক্যালকুলেট করি 5.625 ইন্টু 10⁻16 জুল। এইটাকে যদি আমরা চাই তাহলে আমরা ইলেকট্রন ভোল্টও নিয়ে যেতে পারবো। ইলেকট্রন ভোল্টে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে 1.60 ইন্টু 10⁻−19 দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তো এইখানে আমাদের তেমন কিছুই নাই, জাস্ট আমি এম এর মান বের করছি এবং সেটাকে ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ারের সূত্রে বসাইছি। বাট কোয়েশ্চেনটা যদি একটু চেঞ্জ করে দিত, কোয়েশ্চেনে যদি দুইটা কেস বলতো, যে একটা কেস হচ্ছে যখন হচ্ছে স্থির অবস্থায় তখন সেটা থেকে কতটুকু শক্তি পাওয়া যাবে, আরেকটা হচ্ছে যখন গতিশীল অবস্থায় তখন তার মধ্যে থেকে কতটা শক্তি পাওয়া যাবে এবং তাদের পার্থক্য নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমাদের একবার এম নট দিয়ে করা লাগতো, একবার এম দিয়ে করা লাগতো, এরপর দুইটার পার্থক্য বের করা লাগতো। ঠিক আছে, সো এই অঙ্কটা এইটুকুই। এরপর আমরা ঘ নাম্বারে চলে যাই। আসো আমরা এখন ঘ নাম্বার অঙ্কটা করি। ঘ নাম্বার অঙ্কে আমাদেরকে কি বলা হয়েছে, প্রস্থ ও বেধ আপেক্ষিক বিবেচনায় না রেখে রকেটের ঘনত্বের কি রূপ পরিবর্তন হবে। তো রকেটের আমরা জানি যে তামার
দণ্ডটা আছে সে তামার, আচ্ছা এখানে তামার দণ্ডের ঘনত্ব কিরূপ পরিবর্তন হবে, হ্যাঁ তো তামার দণ্ড এটার ঘনত্ব কিরূপ পরিবর্তন হবে, তো তামার যে দণ্ডটা ছিল সেটা ছিল 1 মিটার, সো 1 মিটার ছিল এবং তার ঘনত্ব ছিল এত। সো এই দুইটার মধ্যে আমার জাস্ট নির্ণয় করতে হবে যে গতিশীল অবস্থায় তার ঘনত্বটা কত, গতিশীল অবস্থায় তার ঘনত্ব কত। কারণ গতিশীল অবস্থায় তার কিন্তু একটা ভর আছে যেটা হচ্ছে আমরা একটু আগে গ নম্বরের জন্য বের করছিলাম 0.625। তো ভর যেহেতু পরিবর্তিত হয়েছে, ভর যেহেতু বৃদ্ধি পাইছে, অবশ্যই ঘনত্বও বৃদ্ধি পাবে। বাট ঘনত্ব জাস্ট যে একটু বৃদ্ধি পাবে, জাস্ট ভরের কারণে বৃদ্ধি পাবে তা কিন্তু না। তার কারণ যখন আলোর কাছাকাছি বেগে কোনো একটা বস্তু চলে তখন সেটার জন্য কি হয়, সেটার জন্য তার দৈর্ঘ্যও কিন্তু সংকুচিত হয়, দৈর্ঘ্য সংকুচিত হয়। কারণ দৈর্ঘ্য সংকোচনের কথাটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে আর কি ঘনত্বের পরিবর্তনটা অন্যরকম হবে। এখানে বলে দিছে প্রস্থ ও বেধ আপেক্ষিক বিবেচনায় করতেছি না, তো প্রস্থ এবং বেধ যদি আপেক্ষিক বিবেচনায় না করি তাহলে হচ্ছে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না, কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন অবশ্যই হবে। আমরা জানি কি যে আমরা যদি ক্ষেত্রফল একটা সারফেসের ক্ষেত্রফলের সাথে হাইট গুণ করে দেই তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের আয়তন। সো এই ক্ষেত্রে সারফেসের ক্ষেত্রফল, এমন একটা সারফেসের ক্ষেত্রফল নিলাম যে সারফেসের ক্ষেত্রফলের সাথে আসলে লেন্থ গুণ করলে আমরা পাবো আয়তন। তো এখন আমাদের এই লেন্থের সাথে আয়তন গুণ করে ভি এর মান বের করতে হবে, এবং সেই ভি এর মান থেকে আমরা হচ্ছে কি করব, নতুন রো এর মানটা বের করব। অলরেডি আমাদের কাছে এম আছে, জাস্ট ভি এর মানটা লাগবে। আচ্ছা, তো এখন আমাদের তো জানতে হবে যে আসলে এই আয়তনটা কত। তার কারণ হচ্ছে আমি যদি বলি যে নতুন যে রো, সেই রো ইজ ইকুয়ালস টু হচ্ছে কি, রো প্রাইম ইজ ইকুয়ালস টু নতুন এম বা গতিশীল অবস্থার এম ডিভাইডেড বাই হচ্ছে ভি। সো এখন আমার ভি লাগবে, ভি এর মধ্যে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এ। সো এই এল তো আমি বের করতে পারবো আপেক্ষিকতার সূত্র দিয়ে, ঠিক আছে। এইটা যেটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এল নট। এল নট কেন, তার কারণ হচ্ছে এটা কি গতিশীল অবস্থা না, এটা স্থির অবস্থাটা। তো এই এল আমরা আপেক্ষিকতার সূত্র দিয়ে বের করতে পারবো, বাট এই এটা কিভাবে বের করব, এই জিনিসটা হচ্ছে আমাদের কনসেপ্ট কাজে লাগাইতে হবে। তাই এখন আমরা এই অঙ্কটা দেখি। নর্মালি আমরা একটা সূত্র জানি, এম ইজ ইকুয়ালস টু হচ্ছে রো ভি। সো এম নট ইজ ইকুয়ালস টু হচ্ছে রো নট এবং ভি নট। আমি যদি ভি নটের মানটা বের করতে পারি, সেই ভি নটের মানকে আমি যদি এল নট দিয়ে ভাগ দিই তাহলে কি পাই, সেই জিনিসটা কল্পনা করে আমরা হচ্ছে ভি নট লিখলাম, এবং ভি নট ইজ ইকুয়ালস টু হচ্ছে এম নট ডিভাইডেড বাই রো নট। এম নটের মান হচ্ছে 0.5 এবং রো নটের মান হচ্ছে 8960, যার থেকে আমরা এর মান যেটা পাচ্ছি সেই এর মানটা ভি এর মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5.58 ইন্টু 10⁻⁵ মিটার কিউব। সো এইটা হচ্ছে আমার আদি ভলিউম, আদি অবস্থায় যে ভলিউম ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে আদি অবস্থায় যে ভলিউম সেখানে যে আয়তন থাকতেছে, নতুন অবস্থায়ও মানে গতিশীল অবস্থায়ও আয়তন কিন্তু সেম থাকতেছে। তার কারণ হচ্ছে এখানে প্রস্থ এবং বেধ আপেক্ষিক বিবেচনা করা হচ্ছে না। তাহলে আমি যদি বলি যে ভি নট ইজ ইকুয়ালস টু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এ নট ইন্টু এল নট। তাহলে এল নটের মান হচ্ছে আমার কি 1, এল নটের মান 1 বসায় দিলে ভি নট আর এ নট সেম, জাস্ট দুইটার মধ্যে ডিফারেন্স একটা জায়গায়, একটা হচ্ছে মিটার স্কোয়ার আর একটা হচ্ছে মিটার কিউব। তাহলে এ নট হচ্ছে ভি নটের মান মানে 5.58 ইন্টু 10⁻⁵ মিটার স্কোয়ার। তাহলে আমি কিন্তু আয়তনটা পেয়ে গেছি। আগের আয়তন গতিশীল অবস্থার আয়তনেরই সমান, মানে স্থির অবস্থার আয়তন গতিশীল অবস্থার আয়তনের সমান। ওকে, সো এখন যদি আমি যাই যে ঘনত্ব চেঞ্জ হবে কিনা, তাহলে আমি আবার একই সূত্রে যাব, এম ইজ ইকুয়ালস টু রো ডিভাইডেড বাই রো ইন্টু ভি। এম ইজ ইকুয়ালস টু রো ইন্টু ভি। তো আমি যদি বলি যে আমার রো লাগবে, আর এই আগের রোটাকে যদি আমি রো নট বলে দিই, ডিফাইন করে দিই, তাহলে এটা হয়ে যাবে নতুন রো। তো রো ইজ ইকুয়ালস টু হচ্ছে এম বাই ভি, এবং ভি ইজ ইকুয়ালস টু কি, ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এল ইন্টু এ। ওকে, আচ্ছা এখন আমাদের ওই যে বললাম এল এর মানটাও কিন্তু নির্ণয় করা লাগবে। তো আসেন এইটুকু রেখে আমি হচ্ছে এল এর মানটা আগে একটু নির্ণয় করে নিই। এল এর মান যদি নির্ণয় করতে যাই, এল ইজ ইকুয়ালস টু হচ্ছে এল নট ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নট মানে হচ্ছে 1√1 মাইনাস ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 0.6 স্কোয়ার। কেন নিচে কেন 1 দিই না, আচ্ছা 1 দিই, সি কাটা চলে গেছে।
তো এইটার ভ্যালুটা আসে আসলে 0.8। তাহলে আমি এখন এল এর জায়গায় বসাবো 0.8, এম এর জায়গায় বসাবো 0.625, অ্যান্ড এর জায়গায় আমি একটু আগে যেটা বের করছিলাম সেটা ছিল হচ্ছে a is equals to 5.58 into 10⁻⁻5 ছিল, হ্যাঁ, মিটার স্কোয়ার। সো এইখানে সেম ভ্যালুগুলো ইনপুট দিই। ভ্যালুগুলো যদি আমি ইনপুট দিই সেটা হচ্ছে 0.625 ডিভাইডেড বাই এল এর মান 0.8, এর মান 5.58 ইন্টু 10⁻⁻5। নিচে লিখলে সম্ভবত ভালো মতো দেখা যাবে না, তাই হচ্ছে আমি এই জিনিসটার অ্যান্সারটা উপরে লিখতেছি। এটা ক্যালকুলেট করলে আমার যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে 14,000.9 কেজি পার মিটার কিউব। তাহলে নতুন যে ঘনত্ব হয় এই নতুন ঘনত্বটা হচ্ছে 14,000.9 কেজি পার মিটার কিউব। তো আগের যে ঘনত্ব ছিল সেটা ছিল 8,960 কেজি পার মিটার কিউব। দুটো বিয়োগ করলে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা এখন আপেক্ষিকতার সূত্রগুলো দেখার পর এখন হচ্ছে বাকি সূত্রগুলোকে একসাথে দেখে ফেলবো। হ্যাঁ, সো বাকি এখানে অনেকগুলা সূত্র আছে এবং অনেক ভয় লাগার ব্যাপার আছে, তবে সবগুলা সূত্রের মধ্যে একটু রিলেশন থাকার কারণে আমরা হচ্ছে সবগুলো সূত্রকে একসাথে দেখতেছি। এবং অনেস্টলি স্পিকিং এই সবগুলো সূত্র একসাথেই মনে রাখাটা সহজ তুলনামূলকভাবে। তো আমরা একটু দেখি। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে প্লাঙ্কের সূত্র। প্লাঙ্কের সূত্রটা হচ্ছে E is equals to hf, যেখানে f হচ্ছে আসলে আমাদের কম্পাঙ্ক। হ্যাঁ, f হচ্ছে কম্পাঙ্ক, এগুলো আপনাদের মনে থাকবে, এটা সমস্যা নেই। f হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই ছোটোকালে যখন আমরা অঙ্ক করছি ফিজিক্সে তখন এই জিনিসপত্রগুলো তখন থেকেই চিনে আসতেছি। সো আর এইটার সাথে আমরা যদি ডি ব্রগলির ইকুয়েশনটা মিলে, ডি ব্রগলি বলছিল তার হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইচ বাই এম ভি বা পি এর সমান। এই পিটা কি? পিটা হচ্ছে ভরবেগ। সো পি ভরবেগ, এম হচ্ছে ভর, আর ভি হচ্ছে ওই যে বস্তুটাই বের করব, যে বস্তুটার জন্য বের করব সেটার বেগ। আর এইখানে যে এইচটা আমরা দেখতেছি এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং এই এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻⁻34 জুল পার সেকেন্ড, সরি জুল সেকেন্ড, জুল পার সেকেন্ড না। তো এই দুইটা ইকুয়েশনকে যদি আমি একত্রিত করি তাহলে একটা জিনিস পাই, সেটা হচ্ছে পি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা বা ভরবেগ ইজ ইকুয়ালস টু প্লাঙ্কের ধ্রুবক ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য। তাছাড়াও আমরা ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার টাইপের একটা সূত্র যেটা আছে আমাদের ভর শক্তি ইকুয়েশনের, সেইটার সাথেও যদি একটু কম্পেয়ার করি তাহলে সেটা পাই পি ইজ ইকুয়ালস টু ই বাই সি। সো এই জিনিসপত্রগুলো আমরা বাসায় নিজেরা একটু ট্রাই করব কিভাবে ইন্টারচেঞ্জগুলো করা যায়। আর ভর শক্তি ইকুয়েশনটা আমরা সবাই চিনি মোটামুটি, ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। ফেসবুকে একটা মিমও থাকে, এনার্জি ইজ ইকুয়ালস টু মাস ইন্টু কফি স্কোয়ার। সো ওইভাবে জিনিসপত্রগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, বাট এটা হচ্ছে আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত সূত্র। সো ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার। আর এই ছাড়া ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার সূত্রটা কিন্তু আরেকটু ভাস্ট, আরেকটু বড়। যে বড় সাইজটা হচ্ছে আসলে ইজ ইকুয়ালস টু রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। সো এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগে না দেখে আমি এটা ডিসক্রাইবে যাব না, বাট এইখানে হচ্ছে স্থিতিশক্তি আর এইখানে হচ্ছে গতিশীল অবস্থার শক্তি, এগুলোর সমষ্টি করে কিছু একটা কাহিনী করা হয়েছে, যেটা তোমাদের কারো যদি ইন্টারেস্ট থাকে ইন দিস কেস, তো তাহলে নিজেরা চাইলে ইউটিউবে সার্চ দিলে এটা বহু টপিক পাবা, তবে এইটা আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট না। এরপর আমরা চলে আসি হচ্ছে কম্পটন ক্রিয়ায়। কম্পটন ক্রিয়াটা আসলে হচ্ছে ওই যে ফটো ইলেকট্রিক ক্রিয়া যেটা হচ্ছে যেটাও আইনস্টাইনের দেওয়া, এবং এটার জন্য আইনস্টাইন হচ্ছে নোবেল প্রাইজ পাইছিল। সো ফটো ইলেকট্রিক যে ক্রিয়াটা, ফটো ইলেকট্রিক ক্রিয়ার সাথে কম্পটন ক্রিয়ার কিছুটা মিল আছে। তো কম্পটন ক্রিয়াটা হচ্ছে আসলে এক্স রে রশ্মির জন্য। যখন কোনো একটা জায়গায় এক্স রে পড়তেছে, এক্স রে পড়ার পর সেখান থেকে ফোটন এবং ইলেকট্রন নির্গত হবে এবং সেখানে কিছু বিচ্যুতি ঘটে। সো ওই জিনিসটাকেই কম্পটন এইভাবে দেখাইছে। কম্পটন যে সূত্রটা দিছে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে সেখানে, যখন একটা এক্স রে এসে পড়ে এবং তার সাথে তার আলো যেটা বের হবে, ফোটন যেটা বের হবে এবং ইলেকট্রন যেটা বের হবে, সেগুলোর হচ্ছে কিছু তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। সেই তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন সে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস ফাই। সো এই ফাইটা দ্বারা বোঝানো হচ্ছে জাস্ট কত কোণে বিচ্যুতি ঘটছে এখানে। আচ্ছা, আর এই যে এইচ বাই এম নট সি এইটাকে কম্পটন দৈর্ঘ্য বলা হয় বা কম্পটনের তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, যেটার মান হচ্ছে 0.02426। আচ্ছা, আর এইখানে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা সেটা হচ্ছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস হচ্ছে এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য। তো মনে রাখতে হবে যে আসলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায় যখন এক্স রে রশ্মি কোনো একটা পাতের উপর পড়বে,
তখন যে নির্গত ফোটন সেটার তরঙ্গ দৈর্ঘ্য আপতিত যে এক্স রে আছে সেটার তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। এখন চলে যাই ফটো ইলেকট্রিক ক্রিয়াতে। সো ফটো ইলেকট্রিক ক্রিয়া জিনিসটা কি? ফটো ইলেকট্রিক ক্রিয়া হচ্ছে আসলে আইনস্টাইনের সে বিখ্যাত আরেকটা সূত্র, যে সূত্রের মাধ্যমে হচ্ছে আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিল। সো সে সেখানে বর্ণনা করে যে একটা যদি ধাতব পদার্থ থাকে সেটার উপরে যদি ফোটন এসে পড়ে, হ্যাঁ, ফোটন এসে পড়লো, সো এই কম্পাঙ্কের একটা ফোটন এসে পড়লো বা এফ কম্পাঙ্কের একটা ফোটন এসে পড়লো, তো তখন সেটা করবে কি, এই যে ফ্লোরটা আছে, যে ফ্লোরে একটা ধাতু আছে, সেই ধাতুর মধ্যে থেকে ইলেকট্রনকে নির্গত করবে। হ্যাঁ, সো ইলেকট্রন যে নির্গত করতেছে সেটার কিছু প্যারামিটার সেট করা আছে অবভিয়াসলি। সেই ইলেকট্রনের কিছু গতি থাকবে, বেগ থাকবে, ইলেকট্রনের শক্তি থাকবে, কিছু নির্দিষ্ট পরিমাণ ফ্রিকোয়েন্সির আলোর জন্যই খালি এই কাহিনীটা হবে। সো এই যে ঘটনাগুলা, এই ঘটনাগুলোই হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়ার মধ্যে আমরা বিবরণীর মধ্যে দেই আর কি। তো আপাতত ম্যাথের জন্য আমাদের যে যে জিনিসপত্রগুলো জানা লাগবে সেগুলোর দিকে একটু তাকাই। ম্যাথের জন্য আমার জানা লাগবে কার্যাপেক্ষক কি, আমার জানা লাগবে সূচন কম্পাঙ্ক কি, এবং আমার বোঝা লাগবে এইখানে আমি কি লিখছি। তো দেখে কার্যাপেক্ষক, এই যে একটা ধাতু তৈরি করলাম, সেই ধাতুর উপরে আলো এসে পড়তেছে, আলো এসে পড়লে ইলেকট্রন নির্গত হচ্ছে। সো ইলেকট্রন নির্গতটা হবে কখন, ইলেকট্রন কখন নির্গত হবে? আমি যে কোনো আলো মারলেই কি ইলেকট্রন নির্গত হবে? আপনি কি এরকমই দেখেন যে আলো মারি আর ইলেকট্রন চলতেছে, দৌড়াইতেছে, এরকম চার্জ হচ্ছে? না, এরকম কোনো জিনিস কিন্তু হয় না। প্রত্যেকটা ধাতুর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগে তার সারফেসের যে ধাতুগুলো আছে, ধাতুর কণাগুলো আছে, সেগুলোর মধ্যে থেকে ইলেকট্রনকে নির্গত করার জন্য। সো যেই পরিমাণ শক্তি, একেবারে ন্যূনতম যে পরিমাণ শক্তি দিলে আসলে ইলেকট্রনটা নির্গত হবে, সেই ন্যূনতম শক্তিকে আমরা বলি কার্যাপেক্ষক। এবং যেই ফ্রিকোয়েন্সির জন্য এই শক্তিটা তৈরি হয়, যে কম্পাঙ্কের জন্য এই শক্তিটা তৈরি হয়, সেই কম্পাঙ্ককে আমরা বলি সূচন কম্পাঙ্ক। তার মানে এমন একটা কম্পাঙ্ক আছে যে কম্পাঙ্ক দিলে, ধরেন অ্যালুমিনিয়ামের জন্য, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের জন্য একটা ফিক্সড কম্পাঙ্ক আছে, যে কম্পাঙ্কের আলোকরশ্মি যখন অ্যালুমিনিয়াম সারফেসে এসে পড়বে তখন সে হচ্ছে ইলেকট্রন নির্গত করবে। তো সূচন কম্পাঙ্কের ব্যাপার বুঝলাম, কার্যাপেক্ষকের ব্যাপার বুঝলাম। এই কার্যাপেক্ষক যেহেতু এক ধরনের শক্তি, এবং আমরা জানি শক্তির সূত্র বা এর সূত্র প্লাঙ্ক থেকে পাই, E is equals to hf, আমরা হচ্ছে hf দিয়ে প্রকাশ করলাম। এখানে f নট দ্বারা সূচন কম্পাঙ্ক বোঝানো হয়েছে। কে ম্যাক্স, কে ম্যাক্স, কে দিয়ে বোঝানো হয় কাইনেটিক এনার্জি, এবং ম্যাক্স মানে সবচেয়ে বেশি। তো সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি জিনিসটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আমার যখন সারফেসে থেকে এই ইলেকট্রনটা বের হয়ে যাবে, ইলেকট্রনটা বের হইতে অবশ্যই আমার কার্যাপেক্ষক যে এনার্জি, সেই এনার্জির চেয়ে বেশি এনার্জি দিতে হবে। তার কারণ কার্যাপেক্ষক এনার্জি যেটা, সেটা দিলেই হচ্ছে ইলেকট্রন নিক্ষিপ্ত হবে, বাট সেটার মধ্যে কোনো শক্তি থাকবে না। সমান পরিমাণ দিলে সেটা নিক্ষিপ্ত হবে ঠিকই, শক্তি থাকবে না। সো একটু শক্তি যদি বেশি দিই, সেই শক্তিটাই আসলে আমার কি হয়ে যাবে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। সো ওই যে এক্সট্রা শক্তিটুকু দিছি, সেই এক্সট্রা শক্তিটুকু হচ্ছে এইটা, কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে ই ভি নট হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। সো এখানে ভি নট দ্বারা বোঝানো হয় নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব, সো নিবৃত্তি বিভব হচ্ছে এমন একটা বিভব যে বিভবটা হায়েস্ট পয়েন্ট, একটা হায়েস্ট পয়েন্ট বলতে গেলে বিভব পার্থক্য যদি দুইটা জিনিসের মধ্যে থাকে, যে অ্যানোড আর ক্যাথোড ধরলাম, অ্যানোড আর ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য আছে। সো এইখানে সামহাও আমার বিভব হচ্ছে 10, এইখানে বিভব হচ্ছে ধরলাম 9। সো আমি 9কে বাড়ায় যদি 10 করি, তাহলে এই দুইটা তলের মধ্যে কিন্তু আমার কোনো তড়িতের প্রবাহ হবে না। সো নিবৃত্ত বিভব হচ্ছে এমন একটা বিভব, যে বিভবটা যদি আমি কোনো একটা সারফেসে এনে দেই, তখন হচ্ছে তাদের মধ্যে কোনো ইলেকট্রনের প্রবাহ হয় না, মানে তড়িৎ প্রবাহ হয় না। সো নিবৃত্তি বিভবের মাধ্যমে আর কি গতিশক্তির হাইয়েস্ট গতিশক্তিটাকে প্রুফ করা যায়, এবং সেটা হচ্ছে ই ভি নট, আর এছাড়াও বলা যায় হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। সো আমরা যদি একটা জিনিস চিন্তা করি, যে আমার একটা আলোর মোট শক্তি, আলো কত শক্তি নিয়ে পড়লে এই দুইটার, আচ্ছা আমরা তো তাপগতিবিদ্যা পড়ছি, তো তাপগতিবিদ্যা আমাদের মনে আছে যে ডি কিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। সো এই সূত্রটা দিয়ে আমরা কি বুঝছিলাম, যে আমি যে পরিমাণ তাপ দিব, সেই তাপটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি এবং কাজে রূপান্তরিত হবে। ঠিক ওইভাবেই আমি এইখানে যে পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি দিব, সেই আলোর শক্তিটাই কার্যাপেক্ষক, মানে হচ্ছে ইলেকট্রনকে নড়ানোর শক্তি হিসাবে কাজ করবে, এবং বাকি শক্তিটা কি হবে, গতিশক্তি হিসাবে কাজ করবে। সো ওই লজিকে হচ্ছে এইখানে আমি লিখতে পারি ইজ ইকুয়ালস টু কে ম্যাক্স,
ওমেগা নট, সরি ডাব্লিউ নট, ডাব্লিউ নট দ্বারা আসলে কার্যাপেক্ষক বোঝানো হচ্ছে। আর আমি চাইলে ই কে রিপ্রেজেন্ট করতে পারি, ই ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ এফ। এইচ এফ কেন? আমরা জানি ইজ ইকুয়ালস টু এইচ এফ। দেখেন এই সূত্র দুইটা কিন্তু আসলে পরস্পর ইন্টারচেঞ্জেবল। এর জায়গায় আমি এইচ এফ লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমি এই দুইটার যে কোনো একটা লিখতে পারি, সো এইটার জায়গায় দুইটার যে কোনো একটা লিখতে পারি। আর ডাব্লিউ নট এর জায়গায় লিখতে পারি এফ এইচ এফ নট। সো এই সূত্রগুলোকে পরস্পর ব্যবহার করে আমি চাইলে আসলে অনেক কিছুর মানই নির্ণয় করতে পারি, যেগুলো আমরা একটু পরে আমাদের সৃজনশীলের মধ্যে দেখব। আমরা এখন একটা কোশ্চেন সলভ করব। সেই কোশ্চেনটা হচ্ছে সিলেট বোর্ড 2017-র। এটার চিত্রটা দেখে মোটামুটি একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক, বাট আমরা যদি একটু ক্লিয়ারলি চিত্রটা ভাবার চিন্তা করি, চিত্রটা এই ছাড়া আসলে আর কিছুই না। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে যেখানে 30 কিলো ভোল্টের এনার্জি সাপ্লাইড হচ্ছে বা বিভব সাপ্লাইড হচ্ছে। সেইটা হচ্ছে 30,000 ভোল্ট নর্মাল হিসাব। কুলিজ নল থেকে একটা এক্স রে বা ফোটন যাচ্ছে, যে ফোটনটা হচ্ছে পরবর্তীতে 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে। অন্যদিকে আরেকটা প্যারালাল, মানে আরেকটা লম্বভাবে হোক যেভাবে হোক, এখানে তো আর অ্যাঙ্গেল বলা নাই, সো আরও একটা হচ্ছে ইলেকট্রনও বিক্ষিপ্ত হচ্ছে। সো গ নাম্বারে আমাকে বলছে কুলিজ নল থেকে নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত। সো একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, আমার কি কি ইনফরমেশন আছে সেটা আগে ভাবতে হবে। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য চাইলেই যে একটা নির্দিষ্ট সূত্র আছে সেই সূত্র বসাবার হয়ে যাবে তা না। তাই আমাদের হচ্ছে সিরিয়ালি আসতে হবে। এইখানে আমার দেওয়া আছে, এটাকে দেওয়া আছে হচ্ছে ভি এর মান। ভি আছে কোন সূত্রে? ভি আছে আমাদের কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু ই ভি নট, এই সূত্রে। সো এই ভি আর এই ভি দুটাকে সেম ধরে নেই, এই ভি কেই ভি নট ধরে নিচ্ছি। তাহলে আমি একটা সূত্র পাইলাম যেখানে হচ্ছে আমার বিভব পার্থক্য আছে। আচ্ছা, এখন আমার তো কে ম্যাক্স লাগবে না, আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে ল্যামডা। তো কে ম্যাক্স অ্যাকচুয়ালি কি? কে ম্যাক্স অ্যাকচুয়ালি হচ্ছে একটা এনার্জি, ঠিক আছে? সো এনার্জি যদি হয় তাহলে এনার্জির সূত্র যেন কি? ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে কি পেয়ে গেলাম? আমি ল্যামডা পেয়ে গেলাম। যখন আমি তোমাদের জায়গায় বসে এই সিলেট বোর্ড 2017-র ম্যাথটা সলভ করতেছিলাম, তখন আমার কাছে এই জায়গাটা অনেক কনফিউজিং লাগতেছিল যে কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু কোনো জায়গায় তো আমি এইচ সি বাই ল্যামডা দেখি নাই, ঠিক আছে? সো কনফিউশন লাগাটা স্বাভাবিক, প্রশ্ন করাটা স্বাভাবিক, বাট একই জায়গায় বসে থেকে একটা জিনিস ধরে রাখা স্বাভাবিক না। আমাদের চিন্তা করতে হবে এইখানে যে কে ম্যাক্স আছে সে নিজে একটা এনার্জি, এবং এনার্জি মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা বাই এইচ এফ। তো তাই হচ্ছে আমি কে ম্যাক্সের জায়গায় এইচ সি বাই ল্যামডা লিখছি, এবং এখন আমার কাছে যা যা আছে তার ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে ল্যামডার মানটা পেয়ে যাই। তো আমি ভ্যালুগুলো বসাই, আর আগে হচ্ছে সাইড চেঞ্জটা করে ল্যামডাটাকে আলাদা রাখি। ল্যামডা আলাদা রাখলে হয় এইচ সি বাই ই ভি নট। এইখানে এইটাও একটা ধ্রুবক, এইটাও একটা ধ্রুবক, এইটাও একটা ধ্রুবক। এইচ এর মান হচ্ছে এইচ এর মান 6.63 ইন্টু 10⁻⁻34। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸। ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। আর ভি এর মান হচ্ছে আমার 30,000। যে ভ্যালুগুলো যখন আমি বসাবো ক্যালকুলেটরে আমার মান আসবে 4.138 ইন্টু 10⁻11 মিটার। তাহলে যেই কুলিজ নল থেকে যেই ফোটনটা যাবে, এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা হবে 4.138 ইন্টু 10⁻11 মিটার। এই ঘ নাম্বার অঙ্কটায় একটু মোটামুটি বড়। ঘ নাম্বার অঙ্কটায় বলা হয়েছে বিক্ষিপ্ত ফোটন ও প্রক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগের তুলনা করতে। তো ভরবেগ তুলনা করব, তো ভরবেগ আমি পাই কই কই চিন্তা করি একটু। ভরবেগের কয়েকটা সূত্র আছে, তার মধ্যে একটা ছিল পি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। এরপর এরকম সূত্র দেখছি আমরা ফার্স্ট পেপারের ভিতরে, যে ই ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে? এটা ওই হাফ এম ভি স্কোয়ারের সূত্র থেকে আসছে। হাফ এম ভি স্কোয়ারের যে সূত্রটা ছিল সেটাকে আমি এম দ্বারা ভাগ করছি আর এম দ্বারা গুণ করছি উপরে। সো তো এইটুক হয়ে গেছে আসলে কি পি স্কোয়ার, এম ভি হোল স্কোয়ার, এটা হয়ে গেছে পি স্কোয়ার। যাই হোক, সো এই সূত্রটা আমরা ফার্স্ট পেপারে দেখছি। সো এই সূত্রগুলোর মধ্যে ভরবেগ পাচ্ছি। সো এই সূত্রে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা বের করার চেষ্টা করব এই ইনফরমেশনটুকু থেকে, ঠিক আছে?
যেহেতু আমার ফোটন ইলেকট্রন বলছে, ল্যামডা বের করাটা আমাদের জন্য একটু ইজি হবে। সো ল্যামডা যদি বের করতে পারি তাহলে আমি ভরবেগ পি বের করতে পারবো। আবার আমি যদি এনার্জি বের করতে পারি ই, তাহলে এম এর মাধ্যমে এম কে ইউজ করে আমরা আসলে আবার কি করতে পারবো, ভরবেগ বের করতে পারবো। তা আসো দেখি আমরা কিভাবে অঙ্কগুলোতে অ্যাপ্রোচ করব। প্রথমে আমি আমার ফোটন নিয়ে কাজ করি, যেহেতু ফোটনের ল্যামডাটা বের করা ইজি, 60 ডিগ্রি অলরেডি বলা আছে। সো ফোটন নিয়ে আগে কাজ করি। ফোটনের ক্ষেত্রে ফোটন কি করতেছে, ফোটনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কম্পটনের যে সূত্র আছে, সেই কম্পটনের সূত্রটা ছিল এরকম, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কজ ফাই। ওকে, সো এইখানে এই যে ল্যামডা প্রাইম যেটা আছে সেটা আসলে ফোটনের, আমি এইভাবে লিখছিলাম আসলে ল্যামডা পি ল্যামডা এক্স এইভাবে লিখছিলাম তোমাদের জন্য। সো এটা ফোটনের দেখে প্রাইম দেয় আর এটা এইভাবে। ওকে, সো এখন আমার লাগবে হচ্ছে ল্যামডা প্রাইম, যেহেতু আমি ফোটনের কি চাই, ফোটনের ভরবেগ চাই। তাহলে ল্যামডাটা যদি রাখি এইখানে হয় এরকম, এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কজ ফাইভ। এবার প্রত্যেকটার মানগুলো আমি বসে দিই। এই ল্যামডার মান কত, এই যে ল্যামডার মান 4.138 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। তো লিখি 4.138 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এইটুকু গেল আমার ল্যামডার মান। এরপর এইচ বাই এম নট সি, এগুলোর মান আমার হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট ভ্যালু হিসাবেই রাখবো, পরে আমি জাস্ট বসায় দিব। আর তোমরা চাইলে ক্যালকুলেটারে এইটুকু বসায় নিবা, সমস্যা নাই। 1 মাইনাস কজ 60 ডিগ্রি। সো ফুল জিনিসটা আমি যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পর আমি যেই মানটা পাই সেই মানটা হচ্ছে কিছুটা এরকম 4.2593 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। ওকে, সো এইটা হচ্ছে আমার ফোটনের জন্য ল্যামডার মান। অ্যান্ড ফোটনের জন্য ল্যামডার মান পাইছি, কিন্তু আমি দেখছিলাম আমার লাগবে ভরবেগ, এবং ভরবেগের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। এইচ এর মান আমরা জানি 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, আর ল্যামডার মান হচ্ছে কত, ল্যামডার মান হচ্ছে 4.2593 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। সো এই দুইটা ভ্যালু বসানোর পর আমার তরঙ্গ দৈর্ঘ্য আসবে 1.5557 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি তরঙ্গ দৈর্ঘ্য না, এটা হচ্ছে আমার ভরবেগ আসবে 1.5557 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, কেজি মিটার পার সেকেন্ড। সো এইটা কি, এইটা হচ্ছে আমার বিক্ষিপ্ত ফোটনের জন্য, বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ। এই জিনিসটা আমি এখানে একটু লিখে রাখি। ভরবেগ প্রথমটা হচ্ছে 1.5557 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। ওকে, এইবার আমার কাজ হচ্ছে সেকেন্ডটা বের করা। সেকেন্ড কোনটা, ইলেকট্রনের জন্য বের করা। এই যে ইলেকট্রনের জন্য ঝামেলা কি, ঝামেলা হচ্ছে ভাই আমি ইলেকট্রনের ক্ষেত্রে জানি না যে আসলে কত অ্যাঙ্গেলে গেছে, তাই কম্পটনের সূত্র আমি ইলেকট্রনের জন্য ইউজ করতে পারতেছি না। ইলেকট্রনের জন্য কম্পটনের সূত্র যেহেতু ইউজ করতে পারতেছি না, আমি আরেকটা সূত্র ইউজ করার ট্রাই করি, যেই সূত্রের মাধ্যমে আমি হচ্ছে এখানে আসতে পারবো। সো ইলেকট্রনের জন্য, হ্যাঁ, আমরা জানি এই কুলিজ নল দিয়ে যেই এক্স রেটা আসছে, সেই এক্স রে শক্তিটাই আসলে এই দুইটার মধ্যে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমি কি বলতে পারি না যে এনার্জি অফ কুলিজ নল মাইনাস এনার্জি অফ ফোটন ইজ ইকুয়ালস টু এনার্জি অফ ইলেকট্রন। তাহলে আমি ওই যে ই ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, সেই সূত্রটা এখানে ইউজ করতে পারবো। তো শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে আমি বলতে পারি এনার্জি ফ্রম কুলিজ নলকে আমি ধরো 1 দিয়ে প্রকাশ করলাম, এনার্জি অফ ফোটন ই পি দিয়ে প্রকাশ করলাম, আর এনার্জি অফ ইলেকট্রন ই দিয়ে প্রকাশ করলাম। এখন আমার এনার্জি অফ ইলেকট্রন লাগবে, তো এনার্জি অফ ইলেকট্রন এই সাইডে রাখলাম, থাকলো হচ্ছে E1 মাইনাস ইপি। আচ্ছা, তাহলে এখন আমার কুলিজ নলের এনার্জি লাগবে। কুলিজ নলের এনার্জি বের করার জন্য আমার সূত্র হচ্ছে এইচ সি বাই ল্যামডা। কুলিজ নলের জন্য ল্যামডা ছিল 4.138 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। এরপর লাগবে এইচ সি বাই ল্যামডা প্রাইম। এই ল্যামডা প্রাইম কোনটা, এই ল্যামডা প্রাইম হচ্ছে এই যে কই গেল একটু আগে বের করছিলাম। আচ্ছা, এইটা আমি তো ফোটন সহ লিখে ফেলছি, তবে আমার মনে আছে ল্যামডার যে ভ্যালুটা ছিল
সেই ল্যামডা প্রাইমের যে ভ্যালুটা ছিল সেটা ছিল 4.2593 ইন্টু 10⁻⁻11। সো এইখানে এটার ভ্যালু হচ্ছে ওইটা 4.2593 ইন্টু 10⁻11। সো আমি এসিটা কমন নিয়ে নিই। এসি কমন নিয়ে নিলে থাকে 1/λ মাইনাস 1/λ প্রাইম, এবং 1/λ, ল্যামডার মান কত? ল্যামডার মান হচ্ছে 4.138 ইন্টু 10⁻11। আর ল্যামডা প্রাইমের মান কত? ল্যামডা প্রাইমের মান হচ্ছে 4.2593 ইন্টু 10⁻11। সো এই ভ্যালুগুলো যখনই আমি ক্যালকুলেশনে দিব, ক্যালকুলেশনে দেওয়ার পর আমার ভ্যালু যেটা আসতেছে শেষ পর্যন্ত 1.3649 ইন্টু 10⁻11। এইটা হচ্ছে আমার মোট এনার্জি অফ হোয়াট? এনার্জি অফ ইলেকট্রন। সো এতক্ষণ আমরা কি করলাম? আবার একটু রিভিউটা নিই। রিভিউটা হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে আমি ফোটনের জন্য নিছি। ফোটনের জন্য আমার কি লাগবে? তরঙ্গ দৈর্ঘ্য বের করা সহজ, তার কারণ হচ্ছে অলরেডি একটা তরঙ্গ দৈর্ঘ্য জানি, কম্পটনের মাধ্যমে আমরা জানি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করা কোনো ব্যাপারই না। তো কম্পটনের মাধ্যমে আমরা হচ্ছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম, এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করার মাঝেই আমি জেনে গেলাম যে আমার একটা সূত্র আছে P = h/λ। সেই সূত্রের মধ্যে আমি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু বসানোর মাধ্যমে P এর মানটা বের করছি, ভরবেগের মানটা বের করছি। সিমিলারলি আমরা এইটাও জানি যে E = p²/2m। যেহেতু এইখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করা সহজ না, তার কারণ হচ্ছে এখানে থিটার মানটা দেওয়া নেই, তাই হচ্ছে আমি এইভাবে ভাবি যে আমি এনার্জি যদি বের করতে পারি তাহলে হয়ে যায়। কুলিজ নলের মধ্যে যে এক্সরেটা আছে, সেই এক্সরের এনার্জিটাই আসলে ফোটন এবং ইলেকট্রনের মধ্যে ভাগ হয়ে যায়। তাই ফোটনের এনার্জি প্লাস ইলেকট্রনের এনার্জি কুলিজ নলের এনার্জি লিখি। লেখার পর আমার যেহেতু ইলেকট্রনের এনার্জি লাগবে, আমি ইলেকট্রনের এনার্জি এক সাইডে রেখে বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে গেছি, এবং আমার হচ্ছে কুলিজ নলেরটা লিখছি, আর হচ্ছে ওই যে কি বলে ফোটনেরটা লিখছি তরঙ্গ দৈর্ঘ্য। লিখার পর আমার হচ্ছে ইলেকট্রনের এনার্জিটা পাইছি। এখন ইলেকট্রনের এনার্জিটা এই সূত্রে বসাই দেবো। সো ইলেকট্রনের এনার্জি যদি এই সূত্রে বসাই, তাহলে P = আসলে দিন শেষে দেখেন, দেখো E হচ্ছে p²/2m। তাহলে P হচ্ছে √2me। এর মান জানি, এম এর মান জানি, এম এর মান হচ্ছে ওই যে ইলেকট্রনের ভর। সো সব কিছু বসানোর পর আমার যে ভ্যালুটা আসবে আমি জাস্ট সেইটা লিখে দিই। তোমরা হচ্ছে সব কিছু বসায় ক্যালকুলেশন করে নিও। 1.5769 ইন্টু 10⁻23। সো দেখা যাচ্ছে যে একটার ভরবেগ মানে হচ্ছে ফোটনের ভরবেগ ছিল 1.5557 ইন্টু 10⁻23, আর ইলেকট্রনের ভরবেগটা হচ্ছে 1.5769 ইন্টু 10⁻23। সো দুইটার ভরবেগ আসলে আলাদা। এখানে আমরা একটা অঙ্ক শুরু করব, যেটা হচ্ছে ঢাকা 19-এর অঙ্ক। এই অঙ্কটায় আমাদেরকে বলা হয়েছে একটা ইলেকট্রন আসছিল, কয়েকটা ইলেকট্রন বিক্ষিপ্ত অবস্থায় ছিল, তাদের মধ্যে থেকে হচ্ছে একটা মানে ধাতুর সাথে বাড়ি খাইছে, ফোটন আসছে, বিভিন্ন কাহিনী বলছে। তো যে ফোটনটা আসছে আমাদের মেইন ফোকাসটা তাকে নিয়ে ফার্স্টে, যেহেতু ফার্স্টের কোয়েশ্চেনটা হচ্ছে আপতিত ফোটনের শক্তি কত। তো ফোটনের বলে দিছিল যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4400 অ্যামস্ট্রং, যেটাকে আমি মিটারে নিলে 4400 ইন্টু 10⁻10 মিটার। আর এটার কি চাইছে? শক্তি চাইছে। তো শক্তির ক্ষেত্রে আমরা খুব সুন্দর মতো একটা ছোট্ট সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে আমি বাকি জিনিসপত্রগুলোর দিকে এখন তাকাচ্ছি না, জাস্ট এইটুকুই তাকাচ্ছি, তার কারণ গণমারে জাস্ট এইটুকুই চাইছে। ওকে, সো এখানে আমরা জানি h/c/λ। ল্যামডার মান আমি জানি, বসে দিই। এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻34। সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸। ল্যামডার মান হচ্ছে এখানে 4400 ইন্টু 10⁻10। সো এগুলো বসাইলে -10 হবে এটা। এগুলা বসাইলে আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে 4.52 ইন্টু 10⁻19 জুল। তো এই সকল মানে শক্তির ক্ষেত্রে আমরা নর্মালি জুল ইউজ করি না, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তো ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য আমরা করি কি, ইলেকট্রনের যে আধান সেটা দিয়ে ভাগ করে দেয়, মানে 1.60 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করি। ভাগ করলে সেটা সাথে সাথে হয়ে যায় ইলেকট্রন ভোল্ট। এইটাও শক্তির প্রকাশের একটা মানে কি বলে একক। সো এটা হচ্ছে 2.8253 সম্ভবত ইলেকট্রন। এখন ঘ নাম্বারটা করতেছি। তো ঘ নাম্বার অঙ্কটা এখানে বলছে ফটো ইলেকট্রন আর বিক্ষিপ্ত ইলেকট্রনের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে। খুব সুন্দর মতো আমাদের উদ্দীপকটাকে আমি হচ্ছে এই চিত্রের মাধ্যমে ভাঙিয়েছি। আমরা একটু দেখি
ফোটন যেটা ছিল 4400 অ্যামস্ট্রং এর তরঙ্গদৈর্ঘ্যওয়ালা, সেটা এসে একটা পাতের মধ্যে পড়ছে বা ইলেকট্রনের মধ্যে পড়ছে, যেখানে একটা নিক্ষিপ্ত ফোটন এবং বিক্ষিপ্ত ইলেকট্রন তৈরি হয়েছে। নিক্ষিপ্ত ফোটনের থিটাটা আমাদেরকে দেওয়া আছে 60 ডিগ্রি। সো সেই ফোটনটা যে আবার আরেকটা ধাতব পাতের উপরে পড়ছে, যে ধাতব পাতের কার্যাপেক্ষক হচ্ছে 2.5 ইলেকট্রন ভোল্ট। সো ওইটার উপরে পড়ার পর সেখান থেকে একটি ইলেকট্রন নির্গত হয়েছে। এখন আমাকে বলছে যে এইখানে বিক্ষিপ্ত আর ফটো ইলেকট্রন দুইটার মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে। আর যেহেতু ফোটন যে পড়ার কারণে ধাতব পাত থেকে হচ্ছে আমার কি ইলেকট্রন বের হয়েছে, তাহলে ওই ইলেকট্রনটাকে মানে এই ইলেকট্রনটাকে বলা হবে কি আমাদের ফটো ইলেকট্রন, আর এটা হচ্ছে আমাদের বিক্ষিপ্ত ইলেকট্রন। সো এই প্রথমে আমি হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রনের জন্য কিছু জিনিসপত্র বের করি। সো বিক্ষিপ্ত ইলেকট্রনের জন্য বের করতে হলে আমার মাথায় রাখতে হবে অলরেডি আমি জানি আমার ফোটনের এনার্জি কত, ফোটনের এনার্জি হচ্ছে এইটুক। আচ্ছা, তো বিক্ষিপ্ত ইলেকট্রনের এনার্জি যদি বের করতে চাই, আমি যদি বিক্ষিপ্ত ফোটনের এনার্জিটা জাস্ট বিক্ষিপ্ত এই যে ফুল ফোটন, এটা থেকে বিক্ষিপ্ত ফোটনের এনার্জি বাদ দিয়ে দিব, তাহলে পাবো বিক্ষিপ্ত ইলেকট্রনের এনার্জি। তাই এখন আমার যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের এনার্জি। আচ্ছা, বিক্ষিপ্ত ফোটনের এনার্জির জন্য আমার কি লাগবে? আমার লাগবে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। তো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করার একটা সূত্র ছিল আমাদের, সেটা ছিল ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা প্লাস এইচ ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কজ ফাই। সো এই ক্ষেত্রে ফাইয়ের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আমরা এইচ এম নটের মান জানি, ইলেকট্রনের ভর সি জানি, এইচ জানি, এবং এই ল্যামডাটাও জানি। এই ল্যামডাটা হচ্ছে 4400 ইন্টু 10⁻⁻10। সো আমরা সব কিছুকে যদি একটা সাইড করি, ল্যামডা প্রাইমের ভর হচ্ছে এরকম, ভালোই গ্যাস ধরতে পারি। আচ্ছা, সো ল্যামডা প্রাইমের জন্য হচ্ছে এরকম ল্যামডা প্লাস এইচ এম নট সি ইন্টু 1 মাইনাস কজ ওমেগা কজ ফাই। আচ্ছা, সো ভ্যালুগুলো ইনপুট দিব, ভ্যালুগুলো ইনপুট দিলে আমি জাস্ট আউটপুটটা লিখি, সেটা হবে 4400.012 ইন্টু 10⁻⁻10। হ্যাঁ, এইটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু। সো এইটা হচ্ছে কি আমার বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, সো বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেছি, আমি বিক্ষিপ্ত ফোটনের শক্তিটাও বের করে ফেলি। বিক্ষিপ্ত ফোটনের শক্তি ইপি ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। আমরা এইচ এবং সি এর মান জানি, ল্যামডার মানটা বসাবো, বসাইলে এইখানে যে শক্তিটা পাবো সেটা হচ্ছে 4.5204 ইন্টু 10⁻⁻19। আমি কেন সবগুলা দেখাচ্ছি না, প্রত্যেকটা জিনিস লিখলে শুধু শুধু আমাদের টাইম লস হবে। তো আমরা জাস্ট বাসায় যখন অঙ্কটা করব, তোমরা যখন অঙ্কটা করতেছো অবশ্যই খাতা কলম নিয়ে বসছো, সো সেই খাতা কলমে এই ক্যালকুলেশনগুলো উঠাবা। সো উঠানোর পর এখানে যেটা পাচ্ছি সেটা পাচ্ছি জুলে। তবে আমরা মনে রাখবো কম্পেয়ার করার জন্য সবচেয়ে ভালো একক এখানের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন ভোল্ট। অলরেডি আমি গ নাম্বারের অ্যান্সারটি ইলেকট্রন ভোল্টেই রাখছি। তো এইখানে আমি ইলেকট্রন ভোল্ট নিয়ে আসবো, যেটা ইলেকট্রন ভোল্টের মান হবে 2.8252 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমার আপতিত যে ফোটন ছিল সেই ফোটনের এনার্জি ছিল 2.8253 ইলেকট্রন ভোল্ট। এই জায়গায় কি বলে এটাকে, আমার বিক্ষিপ্ত ফোটনের এনার্জি হয়ে গেল 2.8252 ইলেকট্রন ভোল্ট। তার মানে ফোটনের এনার্জি চেঞ্জ হয়েছে, যেই এনার্জিটা চেঞ্জ হয়েছে সেই এনার্জিটাই বিক্ষিপ্ত ইলেকট্রনের এনার্জি। অতএব আমরা বলতে পারি আমাদের বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ইলেকট্রনের এনার্জি হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রন, এটার এনার্জি ই ইজ ইকুয়ালস টু হচ্ছে কত, ই মাইনাস ইপি। ওকে, সো ই কত, ই হচ্ছে 2.8253 আর মাইনাস হচ্ছে 2.8252, তার মানে হচ্ছে 0.0001 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি কি দেখলাম, আমার এই যে ফোটন বিক্ষিপ্ত হওয়ার পর বিক্ষিপ্ত ইলেকট্রনের যে বাকি শক্তিটা থাকতেছে সেই শক্তিটা হচ্ছে 0.0001 ইলেকট্রন ভোল্ট। এবার আমরা আসবো কিসে, এবার আমরা আসবো হচ্ছে আমাদের বিক্ষিপ্ত ইলেকট্রন বের করছি ফোটো ইলেকট্রনের জন্য। আচ্ছা, সো ফোটো ইলেকট্রনের জন্য আমি এখানে লিখে রাখি বিক্ষিপ্ত ফোটনের জন্য যেটা, সেটা হচ্ছে 2.8252। ওকে, সো এই যে এনার্জিটা, এই এনার্জিটাই যাবে কোন জায়গায়, এই এনার্জিটা যা পড়বে আমাদের হচ্ছে ওই বস্তুতে, ওই বস্তু এরপর হচ্ছে ইলেকট্রন নির্গত করবে। সো বস্তুর উপরে যদি যা পড়ে, বস্তুকে যে এনার্জি ইনপুট দিবে সেই ইনপুট দেওয়া এনার্জিটা হবে এটা।
সো ইনপুট এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার কার্যাপেক্ষক প্লাস আমার হচ্ছে কে ম্যাক্স। কে ম্যাক্সটা কি? কে ম্যাক্সটা হচ্ছে আমার হায়েস্ট গতিশক্তি। সো এখানে তো গতিশক্তিই চাইছে, তো কে ম্যাক্সটাকে রেখে দিই। কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু ইপি মাইনাস কার্যাপেক্ষক। ইপি কত? ইপি পাইছি আমরা 2.8252। কার্যাপেক্ষক কত পাইছি? কার্যাপেক্ষক পাইছি 2.5। যদি বিয়োগ করি তাহলে আমার ফটো ইলেকট্রনের জন্য গতিশক্তি হচ্ছে 0.3252 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি পেয়ে গেলাম যে আমার এখানে গতিশক্তি ফটো ইলেকট্রনের হচ্ছে বেশি, তার কারণ বিক্ষিপ্ত ইলেকট্রনের জন্য হচ্ছে 0.0001 ইলেকট্রন ভোল্ট, অন্যদিকে ফটো ইলেকট্রনের জন্য সেটা হচ্ছে 0.3252 ইলেকট্রন ভোল্ট। আর এই সূত্রটা কই পেলাম? এই সূত্রটা ভাই একটু আগের আমাদের যে ফটো ইলেকট্রিক ক্রিয়া, সেই ক্রিয়ার একটাই সূত্র ছিল অ্যাকচুয়ালি, এই সূত্রটাকে ভাঙে ভুঙে বাকিগুলো। সো এই সূত্রটা ওইখানে ছিল, ওই সূত্রের মধ্যে আমি সব কিছু বসাই দিচ্ছি এবং অ্যান্সার আমার বের হয়ে গেছে। চট্টগ্রাম বোর্ড 2022-এর এই অঙ্কটায় আমাদেরকে সূচন কম্পাঙ্ক দেওয়া আছে এবং বলছে 2800 অ্যাংস্ট্রমের একটা তরঙ্গদৈর্ঘ্যের আলো যদি কোনো একটা ফিরে বস্তুর উপর পড়ে, সেইখান থেকে কি ইলেকট্রন বের হবে নাকি হবে না। সো এইসব ব্যাপার কিছু বলছে, ইলেকট্রন বের হয় অ্যাকচুয়ালি, সেটাই বলছে, সরি। সো ওইখানে বলছে যে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত। তো নির্গত যে ইলেকট্রনটা সেটার গতিবেগটা আমার বের করতে হবে। তো নির্গত ইলেকট্রনের সম্পর্কে আমি একটা সূত্র জানি যেখানে গতিবেগ আছে, সেটা হচ্ছে E ইজ ইকুয়ালস টু কে ম্যাক্স প্লাস ডাব্লিউ নট। এখন আমরা জানি E ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। আমি এইচ এফ কেন লিখলাম না? এইচ এফ ও লেখা যেত, এফ লেখার পর এইচ সি বাই ল্যামডা লিখতে হতো, তার কারণ এখানে আমার ল্যামডা দেওয়া আছে, তাই ল্যামডা দিয়ে প্রকাশ করলাম এটাকে। কে ম্যাক্স মানে হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এইখান থেকে আমি ভি এর মানটা বের করবো, হ্যাঁ। আর এই যে ডাব্লিউ নট, সেটা হচ্ছে আমাদের কার্যাপেক্ষক, যেটা সূচন কম্পাঙ্কের সাথে রিলেটেড, এইচ এফ নট। সো এই দুইটাকে যদি এক সেট করি, হ্যাঁ, এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ এফ নট ইজ ইকুয়ালস টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তো এইটাই আমি বের করবো। এইচ সি বাই ল্যামডার সবগুলো ভ্যালু যখন আমি বসাই দেবো তখন অ্যান্সার আসবে 7.1 × 10⁻⁻19। অপরদিকে এইচ এফ এর ভ্যালু আসবে 3.65 × 10⁻19। আর এখানে থেকে যাবে হাফ এম, আমি এটাকে ভি স্কোয়ার লিখি ডাইরেক্ট, ভি ম্যাক্স স্কোয়ার না লিখে। সো এটাকে যদি সাইড চেঞ্জ করি, কিছু কাহিনী করি, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু থাকতেছে 2 × 3.45 × 10⁻19। 3.45 এই দুটা বিয়োগ করে এটা পাইছি, এটার সাথে এই 2 এই সাইডে এসে গুণ হয়েছে, নিচে চলে যাবে এম। এম এর মান কত? 9.11 × 10⁻31 কেজি। পরবর্তীতে ভি এর ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে √7.57 × 10⁻11। আচ্ছা, হ্যাঁ, 10⁻11। সো এটাকে রুট করলে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু 8.7 × 10⁵ মিটার পার সেকেন্ড। তার মানে হচ্ছে এখানে যে হাইয়েস্ট গতিবেগটা হবে, ভি ম্যাক্সটা হবে, সেটা হচ্ছে 8.7 × 10⁵। কিভাবে বের করলাম? সহজ হিসাব, আমাদের কাছে এই সূত্রটা ছিল, আমরা জানি, এবং এই সূত্রে আমরা জানি যে কে ম্যাক্সের জায়গায় যদি হাফ এম ভি স্কোয়ার যদি বসাই, ভি ম্যাক্স স্কোয়ার যদি বসাই, তাহলে হয়ে যাচ্ছে। সো আমি বসাইছি, বসানোর পর আমি দেখছি কার্যাপেক্ষকের মান নির্ণয় করা যায়, আমি দেখছি কত এনার্জির আলো পড়ছে সেটা বের করা যায়, আমি সেগুলোর মান বসাইছি এবং সাইড চেঞ্জ করার মাধ্যমে আসলে আমার অঙ্কটা মিলে গেছে। তো এই দুনিয়ায় কিছু অঙ্ক আছে যাদের গ নাম্বার থেকে ঘ নাম্বার বেশি সহজ, এটা তাদের মধ্যে একটা। এখানে বলছে 3800 অ্যাংস্ট্রং এর আলো আপতিত হলে ইলেকট্রন নির্গত হবে কিনা। তো আমি লিখে রাখলাম যে আমার অ্যাংস্ট্রমটা কত। সো আমরা জানি কার্যাপেক্ষক যেটা আছে, কার্যাপেক্ষক থেকে যদি কোনো এনার্জি বেশি হয় তখন হচ্ছে ইলেকট্রন নির্গত হবে, ফটো ইলেকট্রিক ক্রিয়া যেটা সেটা হবে। তো আমরা ঘ নাম্বারে আমাদের কাজ হবে কার্যাপেক্ষক বের করা এবং এনার্জি বের করা। আমি সেটা ছাড়াও আসলে করতে পারি। এইখানে আমার এফ নট কত? সূচন কম্পাঙ্ক হচ্ছে 5.5 × 10⁻14। আমি যদি
এই যে ল্যামডার জন্য, এই ল্যামডার জন্য সি হ্যাঁ, আমরা জানতাম এফ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। সো আমি ল্যামডা ইজ ইকুয়ালস টু জানি সি বাই এফ, ঠিক আছে। সো সেই লজিকে আমি যদি এইখানে ল্যামডাটার ভ্যালুটা বসাই একটা এফ পাই, যে এফটার ভ্যালু যদি বেশি হয় তাহলে অবশ্যই আমার ইলেকট্রন নির্গত হবে, যদি এফ এর ভ্যালু কম হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে না। 2 লাইনের অঙ্ক হয়ে যাবে, সেটা তোমরা বাসায় ট্রাই করবা। আমি হচ্ছে এখানে একটু বড় প্রসেসটাই দেখাই। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার কার্যাপেক্ষক নির্ণয় করতে হবে। কার্যাপেক্ষক হচ্ছে ডাব্লিউ নট ইজ ইকুয়ালস টু এইচ এফ নট, এইচ এর মান 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34। আর এটার সাথে আমার ওই যে এফ নট যেটা, সেটা হচ্ছে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। আচ্ছা, এটা যদি বসাই তাহলে আমার ভ্যালুটা আসে 3.6465 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এবং কম্পেয়ারের স্বার্থে এটা জুল থেকে আমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দ্বারা ভাগ করে, যেটার ভ্যালু আসবে 2.28 ইলেকট্রন ভোল্ট। সো আমি কার্যাপেক্ষক পেয়ে গেলাম 2.28 ইলেকট্রন ভোল্ট। আমার যদি এনার্জি 2.28 ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে ইলেকট্রন নির্গত হবে। সো এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে এ সি বাই ল্যামডা। আমি এই সূত্র কেন নিলাম, এই সূত্র কেন নিলাম না এই টাইপের সূত্র, তার কারণ এখানে আমার ল্যামডা দেওয়া আছে, এই ল্যামডাটা ল্যামডা প্রাইম ধরলাম। তাহলে এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34, আর সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর নিচে ল্যামডা প্রাইমের মান হচ্ছে 3800 ইন্টু 10 টু দি পাওয়ার -10। সো এই ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পর আমি যে আউটপুটটা পাইলাম সেটা হচ্ছে 5.234 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল, যেটাকে কম্পেয়ারের স্বার্থে আমি নিয়ে আসবো কিসে, কম্পেয়ারের সাথে আমি নিয়ে আসবো ইলেকট্রন ভোল্টে। ইলেকট্রন ভোল্টে আনার জন্য 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দ্বারা ভাগ করবো, করলে পাই 3.27 ইলেকট্রন ভোল্ট। তার মানে হচ্ছে ভাইয়া আমার কার্যাপেক্ষক থেকে আমার এনার্জি বেশি হয়ে গেছে, তার মানে হচ্ছে ভাইয়া আমার এখান থেকে ইলেকট্রনটা নির্গত হবে এবং ফটো ইলেকট্রিক ক্রিয়া সম্পন্ন হবে। এইখানে রাজশাহী বোর্ড 2022-এর প্রথম অঙ্কটায় আমাদেরকে বলছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে। সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যে জিনিসটা ফার্স্ট লাগবে সেটা হচ্ছে কার্যাপেক্ষক। তার কারণ কার্যাপেক্ষকের মধ্যেই সূচন কম্পাঙ্ক থাকে এবং সূচন কম্পাঙ্কের মধ্যেই লুকায়িত থাকতেছে আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তো কার্যাপেক্ষক বের করার আগে আমাদের বুঝতে হবে এখানে কার্যাপেক্ষকের জন্য কি কি দেওয়া আছে। এখানে আমাদের সূচন কম্পাঙ্ক কিন্তু দেওয়া নাই, তাহলে সরাসরি কার্যাপেক্ষক বের করা যাবে না। কার্যাপেক্ষকের আর একটা সূত্রই আছে, সেই সূত্রটা হচ্ছে E ইজ ইকুয়ালস টু ডাব্লিউ নট, যেটা হচ্ছে কার্যাপেক্ষক নিজে প্লাস কে ম্যাক্স। তো এই সূত্রের মধ্যে থেকে আমি ই এবং কে ম্যাক্স এর মানটা বের করতে পারি কিনা দেখি। এইখানে সুন্দর মতো আসলে কে ম্যাক্স এর মানটা দেওয়া আছে, কে ম্যাক্স এর মানটা দেওয়া আছে 1.4 ইলেকট্রন ভোল্ট। আর সাথে সাথে আমাদেরকে বলা আছে এইখানের যে এফ যেটা হবে সেটা হচ্ছে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। প্রবলেম হচ্ছে আমরা কিভাবে বুঝবো এটা এফ, আমরা কিভাবে বুঝবো এফ নট কোথায় শুরু হয়েছে। সহজ হিসাব, আমি অনেকক্ষণ ধরে একটা ধাতুর পাতের মধ্যেই আলো ফালাইতেছি, বাট সেইটাই কি হচ্ছে না, সেইটায় কোনো ইলেকট্রন নির্গত হচ্ছে না। এই গ্রাফটাই আসলে এই পোর্শনটুক বুঝাচ্ছে। জাস্ট এফ নটে যখন যাচ্ছে তখনই হচ্ছে ইলেকট্রন নির্গত হওয়া শুরু হয়েছে, এবং সেই ইলেকট্রনটা আস্তে আস্তে নির্গত হইতে হইতে তার এনার্জি বাড়তে বাড়তে যত এফ বাড়তেছে তত তার এনার্জি বাড়তেছে, এরকম একটা সিস্টেম এখানে দেখানো হয়েছে। সো লাস্ট মোমেন্টে যেখানে গেল সেটা হচ্ছে আমার এই মুহূর্তের এফ, ঠিক আছে। এই মুহূর্তের এফটা হচ্ছে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। সো এইখানে আমি যদি লিখি এর জায়গায় লিখি এইচ এফ, আর ও ডাব্লিউ নটে থাকলো কেএমএক্স থাকলো কেএমএক্স এর ক্ষেত্রে কি থাকলো 1.4 ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রন ভোল্ট থেকে আমার নর্মাল জুলে নেওয়ার জন্য আমি করব কি ইন্টু 10 টু দি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দ্বারা গুণ করে দেব। আর এইখানে এইচ এর মান কত, এইচ এর মান আচ্ছা এইচ আর এফ আমি ক্যালকুলেশন করলে যেটা পাই 3.3955 ইন্টু 10 টু দি পাওয়ার -19। আমি জাস্ট সাইড চেঞ্জ করছি, এইচ আর এফ এর মান বসাইছি। এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14, লিখে দেই 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। সো এইচ এর সাথে এটা গুণ করে সাইড চেঞ্জ করে আমি ডাব্লিউ নটের মান পাইছি হচ্ছে 3.3955 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এই জুল হচ্ছে আমার কার্যাপেক্ষকের মান। এখন এই কার্যাপেক্ষকের মধ্যে কি থাকে, কার্যাপেক্ষকের মধ্যে ভাইয়া থাকতেছে হচ্ছে এইচ
এফ নট। এই এফ নট হচ্ছে কি, এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক থেকে আমার বের করতে হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি যদি সরাসরি লিখি 6.63 ইন্টু 10⁻−34, এইখানে যদি লিখি ভাইয়া 3.3955 ইন্টু 10⁻−19, আর এইখানে যদি লিখি সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা নট, ল্যামডা নটই হচ্ছে আমার যেটা বের করতে হবে, আর এই সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸। সো আমি বাকি সব কিছুকে একটা সাইড করবো, ল্যামডা নটকে এদিকে উঠায় আনবো। উঠায় আনার পর আমি দিন শেষে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে ল্যামডা নট ইজ ইকুয়ালস টু 5.86 ইন্টু 10⁻⁷। অর্থাৎ আমার এখানে সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5.86 ইন্টু 10⁻⁷ মিটার। তো এখন ঘ নাম্বারে বলছে মিনা কি কোনোভাবে ফোটো প্রবাহ বন্ধ করতে পারবে। এই অঙ্কটা আসলে অঙ্কই না, এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন যদি ভালো মতো ধরতে পারি। এইখানে বলা আছে যে আমার কে ম্যাক্স এর মান হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট। তো আমি লিখি কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট। আর আমার ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে ভি ইজ ইকুয়ালস টু 1.5 ভোল্ট। এই যে 1.5 ভোল্ট না, এটাকে যদি শক্তিতে রূপান্তর করি তাহলে এটা হবে 1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমার ব্যাটারির যে শক্তি, ঠিক আছে, সেটা কার থেকে বেশি হচ্ছে, গতিশক্তি থেকে। কার গতিশক্তি থেকে, আমার যে ইলেকট্রনের গতিশক্তি সেই গতিশক্তি থেকে বেশি হচ্ছে। তার মানে হচ্ছে আমার ব্যাটারি 1.5-এ কাজ করতেছে, অন্যদিকে আমার ইলেকট্রন কাজ করতেছে 1.4-এ। সো 1.4-এ কাজ করা একটি ইলেকট্রনকে থামানোর জন্য ব্যাটারির জাস্ট 0.1 ভোল্ট যদি কমায় দেয় তাহলে কি হবে, বিভব পার্থক্য সমান হয়ে যাবে, তখন হচ্ছে সেম হয়ে যাবে। সেম হওয়ার কারণে কি হবে না, এখানে কোনো তড়িৎ প্রবাহই হবে না। আর অন্যভাবে চিন্তা করলে এখানে এনার্জির কথা যেহেতু ভাবতেছি, তো ইলেকট্রনের হাইয়েস্ট কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হচ্ছে 1.4, অন্যদিকে আমার ব্যাটারির জন্য হচ্ছে 1.5। সো আমার ব্যাটারির শক্তি বেশি। তো শক্তি যেহেতু বেশি, সে বিপরীত দিক থেকে যদি কাজ করে অবশ্যই ইলেকট্রনের প্রবাহকে অফ করতে পারবে। আমার এই ঘ নাম্বার কিন্তু এইটুকু।